সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এইচএস মডেল স্যাম্পল পেপার অবশ্যই ফিজিক্সের সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। ভিডিওর শুরুতেই দুটো বিষয় একটু বলে দিই। ফোর্থ সেমিস্টারের প্রতিটি চ্যাপ্টারের ক্লাস নোটসের পিডিএফ নিতে চাইলে অবশ্যই হ্যান্ড রিটেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে তুমি কোন চ্যাপ্টারের পিডিএফ চাইছো না সবগুলো চ্যাপ্টারের চাইছো সেটা লিখে দিও। অবশ্যই এর জন্য কিছু পে করতে হবে, সেটা কত হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেওয়া হবে। তো পিডিএফ চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট, এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে তোমার এক্সামের জন্য। কি কি লিঙ্ক দেওয়া আছে? ফোর্থ সেমের ওয়ান শটের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে, তো নিউমেরিক্যালস করার জন্য ফর্মুলা প্রয়োজন, তো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা এই ভিডিওতে দেওয়া আছে। সমস্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, একই বিষয়। নেক্সট, ফোর্থ সেম সাজেশন এটাও পেয়ে যাবে। তারপরে ফোর্থ সেম শর্টসের আকারে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট এর আকারে ফোর্থ সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো সেগুলো সলিউশন করানো আছে। এটা রিভিশন করার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। মানে সাপোজ ধরে নাও তুমি হয়তো রেস্ট করছো, সেই মোমেন্টেও তুমি এটাকে কাজে লাগাতে পারো, খাওয়ার সময় এটাকে কাজে লাগাতে পারো। এক কথায় যে অতিরিক্ত সময় সেগুলোকেও তুমি নষ্ট না করে সেগুলোকে এই সময় ইউটিলাইজ করতে পারো এই শর্টসের মাধ্যমে। শর্টসগুলো দেখো, স্ক্রল করতেই থাকো, একটার পর একটা ফোর্থ সেমের শর্ট আসতেই থাকবে, রিভিশন হতেই থাকবে, প্রচুর হেল্পফুল রিভিশনের জন্য। আর এই যে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা বললাম না, এখান থেকে কি করবে, ফোর্থ সেমিস্টারের যতগুলো চ্যাপ্টার আছে তার চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো নোট ডাউন করে নিও। তাহলে কি এক জায়গায় থাকলে বারবার নোটস বই খুলতে হবে না, সামনেই থাকবে, রিভিশনে প্রচুর হেল্প হবে, প্লাস অঙ্ক করতেও প্রচুর হেল্প হবে। তো এই সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। নেক্সট, এবার আমরা ডিরেক্ট স্যাম্পল পেপার 1-এ চলে এলাম। এটা স্যাম্পল পেপার 1, ঠিক আছে। এরপরে স্যাম্পল পেপার 2 আছে। তো স্যাম্পল পেপার 1-এর প্রথম কোয়েশ্চেন এটাই, দেখো চিত্র আঁকায় আছে। কি বলছে দেখে নাও। চিত্রে প্রদর্শিত সি কেন্দ্রযুক্ত একটি স্বচ্ছ গোলক, এটা একটা স্বচ্ছ গোলক, একটি আলোকরশ্মি আপতিত হলো, এই যে আলোকরশ্মি আপতিত হয়েছে, ওই আলোকরশ্মি গোলক থেকে এবি সরলরেখার সমান্তরালভাবে নির্গত হলো, এই সরলরেখার সমান্তরালভাবে নির্গত হয়েছে। যদি গোলকের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ হয় তবে এ বিন্দুতে প্রতিসরণ কোণ, এই বিন্দুতে প্রতিসরণ কোণ চেয়েছে। চলো দেখা যাক। আচ্ছা বলো, একটা বিষয় বলবে, সেটা কি? আলোকরশ্মি আপতিত হলো, তো সবসময় কোন দিকে বাঁকবে না বাঁকবে কার সাপেক্ষ হয়? অবিলম্বের সাপেক্ষে, হ্যাঁ কি না? তো এখানে লম্ব কোনটা বলো? আমরা যে এই লম্বটা আঁকি, আমরা কোনো তলের সাপেক্ষে লম্ব আঁকি, তো যে তলে আলো পড়ছে তার সাথে লম্ব আঁকি, হ্যাঁ কি না? ক্লিয়ার? তো এখানে আলো কোথায় পড়ছে? গোলকে পড়ছে, তো গোলকের লম্ব কোনটা হয়? ব্যাস বরাবর যে কোনো লাইন, তো এটা তো ব্যাস বরাবরই লাইন আছে, দেখো, হ্যাঁ কি না? সুতরাং এটা এখানে কি লম্ব হিসাবে কাজ করছে। বুঝতে পারলাম কি পারলাম না? এটা লম্ব। পরিষ্কার হয়েছে? আচ্ছা, বুঝতে পারলাম, তাহলে ওটা লম্ব। আলোকরশ্মি বায়ু কিছু নয়, মানে এটা বায়ু ধরবে, এটা স্বচ্ছ গোলক, তো বায়ু থেকে গোলক মানে ঘনতে যাচ্ছে, কোন দিকে আলোকরশ্মি বেঁকে যাবে? অবিলম্বের দিকে, তাহলে অবিলম্বের দিকে আলোকরশ্মি বেঁকে গেল। ক্লিয়ার? এটাই তো চেয়েছে, প্রতিসরণ কোণের মান কত। বুঝতে পারলাম তাহলে কোনটা চেয়েছে। এই যে দেখো, অবিলম্ব থেকে বেঁকে গেল, এটা কেন অবিলম্ব? ব্যাস বরাবর অবিলম্ব হয়, আমরা জানি গোলকের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, এখানে আবার লম্ব টানছি, যদিও পরেরটা প্রয়োজন নেই, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে লেখা আছে বোঝানোর জন্য আমি একটু বলে দিচ্ছি। এবার লম্ব কোনটা হবে? আবার ব্যাস বরাবর, তো এটা যদি কেন্দ্র হয় তাহলে এই লম্ব, এই তো এটা। ক্লিয়ার? আবার একটু বেঁকে গেল, সে সোজাভাবে টানতে হবে। যাই হোক, এটা লম্ব। তাহলে আবার ভালো করে দেখো, আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? এবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, এর প্রতিসরণাঙ্ক মিউ। আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? ঘন থেকে লঘুতে, তো ঘন থেকে লঘুতে গেলে কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে, তাহলে আলোকরশ্মি যাওয়া উচিত ছিল সোজা, হ্যাঁ কি না? কিন্তু ঘন থেকে লঘুতে, তাহলে দূরে সরে যাবে, তাহলে নিচের দিকে, মানে তো নিচের দিকে তো অবশ্যই যাবে, কিন্তু কার সমান্তরাল? এ বি সরল, এই যে দেখো এটা এ বি সরল লেখা,
এর সমান্তরালভাবে নির্গত হবে, এটা কোয়েশ্চেনে বলেই দিয়েছে। দেখে নাও যে ওই আলোক রশ্মি এ বি সরল রেখার সমান্তরালভাবে নির্গত হলো। পরিষ্কার বুঝতে পারলাম কি পারলাম না? এই যে এ বি যে সরল রেখা আছে তার সমান্তরালে নির্গত হলো, দেখো এই যে এটা এ বি, এর সমান্তরালে নির্গত হলো। বুঝতে পারলাম কি পারলাম না? তো যাক, টোটাল গল্প বলে দিলাম, আমাকে প্রতিসরণ কোণ চেয়ে। তো এখানে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলেই তো হবে। এখানে অনেকে একটা জিনিস মিস্টেক করে দেয়, এখানে অনেকে সংকট কোণের কনসেপ্ট ইউজ করে না, সেটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? তো স্নেলের সূত্র দেখো, স্নেলের সূত্রানুসারে কি লিখতে পারি বলো? স্নেলের সূত্রানুসারে এই যে এই বিন্দুতে, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? বায়ু মানে প্রতিসরাঙ্ক কত ধরবো? 1, তাহলে প্রতিসরাঙ্ক 1 μ1 ইন্টু সাইন আই, তাহলে সাইন কত ডিগ্রি বলো? 60, তাহলে সাইন 60 সমান কি হয়? μ2, তো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইন্টু কি হবে বলো? সাইন আর, আচ্ছা এটা মিউ আছে তাই না, মিউ ইন্টু কি বলো? সাইন আর, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাই তো স্নেলের সূত্র, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের কোণ। μ1 sin i1 μ2 sin i2, এটাই তো ফর্মুলা, μ1 sin i μ2 sin r, যেভাবে বলবে। তো বায়ু এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক 1, আপতন কোণ 60, এই মাধ্যমের মিউ প্রতিসরণ কোণ আর সাইন আর, তাহলে সাইন 60 মানে কত বলো? √3/2। মিউটাকে নিচে নিয়ে এলাম, তাহলে মিউ নিচে চলে এলো, সমান সাইন আর, তাহলে আর সমান কি হবে বলো? তাহলে আর সমান কি হবে বলো? তাহলে আর সমান কি আমি লিখতে পারি না? সাইন ইনভার্স কত হবে বলো? √3/2 মিউ, এটা হবে উত্তর। দেখে নাও বুঝতে পারলে কিনা, এটা অ্যান্সার। এই যে এটা আর সমান সাইন ইনভার্স √3/2 মিউ। পরিষ্কার? পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখে নাও। আচ্ছা, সূর্যরশ্মি, সোডিয়ামের আলো, গাড়ির হেডলাইটের আলোর এদের মধ্যে কোনটি সমবর্তিত আলো? তোমার উত্তরের কারণটি লেখো। উত্তর কি হবে? এদের মধ্যে কোনোটাই সমবর্তিত আলো নয়। তুমি পুরো ভাষাটা লিখে আমি সরল লিখে দিচ্ছি। কারণ এই উৎসগুলি থেকে নির্গত আলোতে তড়িৎ ভেক্টরের কম্পন সম্ভাব্য সব দিকেই থাকে, ঠিক আছে? সব দিকে কম্পিত হয়। পরের কোয়েশ্চেন চলে আসছি। একটি অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কি ব্যবহৃত আলোর উপর নির্ভর করে? উত্তরের সাপেক্ষে জড়তা লিখো। হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা ব্যবহৃত আলোর উপর নির্ভর করে। বিবর্ধন ক্ষমতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয় বিবর্ধন ক্ষমতা তত কি হয়? বেশি হয়। তাই বিভিন্ন বর্ণের জন্য অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতাও বিভিন্ন হয়। পরিষ্কার? পরের কোয়েশ্চেন, একটি প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রের ব্যাস। আচ্ছা, কি কি দেওয়া আছে তাহলে বলো? অভিলক্ষ্য মানে কি দেওয়া আছে? আমি শর্টে সব দেখো, শোনো আগেই বলি, পরীক্ষা করার সময় অবশ্যই ভাষা দিয়ে লিখবে অভিলক্ষের ব্যাস, অভিনেত্রের ব্যাস, কিন্তু আমি যেহেতু ডিরেক্ট শর্টে করে দিচ্ছি, এটা কিন্তু বুঝে নিও, ঠিক আছে? সময় নষ্ট না করার জন্য, যাতে ভিডিও লেন্দি না হয়। তাহলে অভিলক্ষ্য এফও সমান কত বলেছে? 20 মিটার। অভিনেত্র এফি সমান কত বলেছে? 2 মিটার। দেখে নাও, এই যে অভিনেত্র আর এটা অভিলক্ষ্য। আমরা কি জানি নববীক্ষণের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না করলে, তাহলে দৈর্ঘ্য সমান কি? নলের দৈর্ঘ্য, এফও প্লাস কি হয়? এফি। তাহলে এফ ওর ভ্যালু 20, এফির ভ্যালু 2, তাহলে আনসার কত হবে? 22 মিটার। বুঝতে পারলাম? আচ্ছা, বিবর্ধন ক্ষমতা এম সমান কি হয়? এফও বাই এফি, শুধু মানটা লিখছি, কোনো সাইনটা ইউজ করছি না এখানে। এফও বাই এফি, এফ ওর ভ্যালু কত? 20, এফির ভ্যালু কত? 2, তাহলে আনসার 10 হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এই হচ্ছে ফর্মুলা। পরিষ্কার? এল সমান এফও প্লাস এফি, এটা এফি হবে, আর এম সমান এফও বাই এফি। পরিষ্কার? নেক্সট পরেরটা, একটি সমতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি, তাকে নিম্নের চিত্রে প্রদর্শিত উপায়ে বিভক্ত করা হলো। প্রতি অংশের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এটা শর্টেও করা যাবে, একটু লেন্দি ওয়েতেও করা যাবে, আমি দুটো ওয়েতে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, প্রথমে শর্টেরটা দেখে নাও। তাহলে কি, প্রথমে লেন্সের জন্য বলছি, এই লেন্সের জন্য, তাহলে কি 1/f ফর্মুলা কি? মিউ মাইনাস 1 কি হয় বলো? 1 কি হয়? R1 মাইনাস 1/R2, এটাই তো ফর্মুলা। আগে ফর্মুলাটা লিখে দিলাম। এবার বলো, মিউ মাইনাস 1 রাখলাম, ঠিক আছে? মিউ মাইনাস 1 থাকতে দাও। 1/R1 মানে কি? R1 তো জানি প্লাস হয়, তাহলে R1 প্লাস, যেহেতু উভয়তল সমান বলেছে, দেখো সমতল দুই একটা সমান। আর R2টা কি হয়? মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস। বুঝতে পারলাম? তাহলে এটা কত এলো বলো? আমি বলছি দুই রকম ভাবে অঙ্কটা করাচ্ছি। মিউ মাইনাস 1 2/R, এটাকে রাখলাম, এটা থাক, ঠিক আছে? এটা রেখে দিলাম, এটা থাকলো 1 নম্বর সমীকরণ বলে, বা এফ সমান তুমি বের করতে পারো, বা থাক 1 নম্বর। ক্লিয়ার? এবার দেখো, দুটো অংশ আছে, এই দুটো আছে, তাহলে প্রথম অংশের জন্য লিখে দিচ্ছি। প্রথম অংশের জন্য
ঠিক আছে, বুঝে নিও এটা প্রথম অংশের জন্য। আগে বলছি এটা আর এক রকম ভাবে করা যায়, শর্টে বলি, আগে প্রথমে লেন্থিটা বুঝে নাও। প্রথম অংশের জন্য তো f1 ধরে নিলাম, তাহলে 1/f1 সমান কি হবে বলো, মিউ মাইনাস 1, ডিরেক্ট করে দিচ্ছি 1 দেখো এটা কি আরটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, এই যে প্রথমটা তো r1 পজিটিভ হয়, আর করে দিলাম -1/r2, r2টা কি ইনফাইনাইট, তো নেগেটিভ ইনফাইনাইট ইনফাইনাইট লিখো কি যায় আসে, সেম টু সেম, তাহলে কি মিউ মাইনাস 1 ইন্টু কত 1/r, এটাই তো, হ্যাঁ কি না, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার তুমি আমাকে একটু বলো এখান থেকে মিউ মাইনাস 1/r মানে কি হবে দেখে নাও, 1 ও 2 থেকে কি লিখতে পারি, পরেরটা দ্বিতীয় অংশের জন্য একসাথে করে দিই, দ্বিতীয় অংশের জন্য ওই যে সেকেন্ড, এবার এটা দেখো 1 কি বলো f2 সমান কি ফর্মুলা বলো, 1/f2 কি লিখবো, মিউ মাইনাস 1 কি হবে বলো, 1 কি প্রথমটা সমতল মানে ইনফাইনাইট, সেইখানে প্লাস মাইনাস দাও কি যায় আসে, আর r2টা নেগেটিভ হবে, তাহলে r নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে কত হয়ে গেল বলো, মিউ মাইনাস 1/r, মানে f1 f2 কি সমান, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা কি এটা করতে পারি, ভালো করে ভেবে দেখো, 1 আর 2 থেকে কি লিখতে পারি একটু ভাবো, 1 ও 2 থেকে পাই, তাহলে কি f1 f2 তো সমান, ক্লিয়ার হয়েছে, অতএব আমরা কি লিখতে পারি 1 ও 2, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা 3 দিয়ে দিলাম, তো এটা মানে তো কি f1 f2 সমান, এটাকে পরিষ্কার বুঝতে পারলাম। আচ্ছা, অতএব আমরা এখান থেকে আমরা এটা কি লিখতে পারি বলো, যে কোনো একটা করে দিচ্ছি, যে কোনো একটাকে ডিভাইড করে দাও, বা সিম্পলি এটা করো আরো বেশি বেটার, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, বা ডিভাইড করো, যেটা ইচ্ছা করো। আচ্ছা ছাড়ো, আমি ডিভাইড করে দিচ্ছি, 1/2 করে দিচ্ছি, 1/2 করে পাই, বলবে কি হবে, 1/2, এটা বাই এটা করছি, তো 1/f বাই 1/f2 মানে f2 উপরে চলে যাবে, f নিচে, বুঝতে পারলাম, এক লাইনে করে দিলাম, তাহলে 1/f এর জায়গায় এটা হবে বা এটা হবে, সবই তো কেটে যাচ্ছে, শুধুমাত্র কি পড়ে থাকছে বলো, 1/f, শুধু কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, হ্যাঁ কি না, অতএব f2 সমান কত হলো 2f, ব্যাস একই রকম ভাবে লিখে দেবে একই রকম, অতএব f1 সমান f2 সমান কত 2f, ব্যাস হয়ে গেল। তো এটা একটু লেন্দি প্রসেস হলো, কিন্তু আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইছি, লেন্দি প্রসেস কিন্তু এইভাবে করতে পারি, বা আর এক রকম ভাবে করতে পারি, সেটাও বলে দিচ্ছি শর্টে, আগে এটা করে নাও, ছাড়ো একটাই করো, বুঝতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে, দুটো অংশ কি সেম টু সেম, f1 f2 সমান, তো আমরা যে কোনো একটা বের করে নিলাম, f1 বের করেছিলাম না একটু, আচ্ছা 1/2 করেছিলাম, তাহলে এটা 1 লিখো, 1 লিখো বেশি বেটার, 1/2 করেছি যেহেতু, তাহলে f1 লিখো, যদিও দুটো সেম কি যায় আসে, ঠিক আছে, তাহলে f1 f2 সমান কত 2f হয়ে গেল, পরিষ্কার হয়েছে, বুঝতে পারলাম, 1/2 করো, 1/f বাই 1/f1, f1 উপরে চলে গেল, f নিচে চলে এলো, এটা বাই এটা করো, সব কেটে যাবে, মিউ মাইনাস 1/r, মিউ মাইনাস 1/r কেটে গেল, শুধু 2 পড়ে থাকবে। চলো পরের কোশ্চেনে এটা করা যাক, কি বলছে দেখে নাও, একটি গোলীয় দর্পণ তার থেকে 30 সেমি দূরে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণ থেকে এত সেমি দূরে গঠন করে, একটি গোলীয় দর্পণ তার থেকে 30 সেমি দূরে রাখা একটি বস্তু, তাহলে বস্তু দূরত্ব কত, ইউ সমান কত -30 সেমি, দর্পণ থেকে এত সেমি দূরে প্রতিবিম্ব, তাহলে ভি সমান কত -10 সেমি, আচ্ছা এই দুটো আমার জানা আছে, হয়েছে। আচ্ছা আর কি বলেছে, যদি বস্তুটি এত বেগে, তাহলে বস্তুর বেগ ডিইউ ডিটি, বেগ মানে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ, সহজ ভাষায় সেমি পার সেকেন্ড, সেমি সেকেন্ড ইনভার্স, তাহলে বলেছে প্রতিবিম্বের বেগ মানে ডিভিডিটি চেয়েছে, তো চলো করা যাক। তো আমরা কি জানি, গোলীয় দর্পণের সমীকরণ লিখবে, গোলীয় দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u সমান কি 1/f, চলো ডেরিভেটিভ করা যাক, তো ডেরিভেটিভ করলে কি হবে 1/v² ডিভিডিটি, ডেরিভেটিভ এটা কি হবে 1/u² diu/dt সমান কত হয়ে যাবে 0, ক্লিয়ার, 1/x এর ডেরিভেটিভ -1/x², যেহেতু t এর সাপেক্ষে করছি, আবার t এর সাপেক্ষে হয়ে গেল, তাহলে আমাকে চেয়েছে dv/dt, তাহলে 1/v² dv/dt রাখলাম, সমান কি হবে বলো 1/u² du/dt হবে, ক্লিয়ার, তাহলে বলো dv/dt সমান কি পেলাম, dv/dt সমান কি লিখতে পারি, মাইনাস ওপাশে নিয়ে গেলাম, ভি ওপরে নিয়েছিলাম, তাহলে v²/u² ইন্টু du/dt, আর মাইনাসটা কিছু যায় আসে না, মাইনাসটা রাখো, আচ্ছা সমান -v² মানে কত 10 মানে কত 100, u² মানে কত 30 মানে কত 900, ইন্টু du/dt মানে কত 9, তাহলে কাটাকাটি করলে 9 1 -1 আসছে, এটা তো ডাইরেকশন বোঝাচ্ছে, মাইনাসটা আর কিছুই না, অতএব উত্তর কি হবে, অতএব প্রতিবিম্বের বেগ 1 সেমি পার সেকেন্ড বা 1 সেমি সেকেন্ড ইনভার্স, যা লিখবে লেখো, এটা হবে উত্তর, বুঝতে পারলাম, শুধু মানটা লিখতে হবে, ওকে। আচ্ছা পরের কোশ্চেনে চলে আসছি,
কি বলছে দেখো, দুটি আলোক সংবেদনশীল উপাদান এ ও বি এর প্রারম্ভ কম্পাঙ্ক নিউ এ গ্রেটার নিউ বি, তাদের ক্ষেত্রে আপতিত বিকিরণের কম্পাঙ্কর সঙ্গে নিবৃত্তি বিভবের পরিবর্তনের প্রদর্শনকারী লেখচিত্র অঙ্কন করে। চলো করা যাক। আগে প্রথমে বলো নিবৃত্তি বিভব আপতিত কম্পাঙ্ক কিভাবে রিলেটেড, একটু মনে করার চেষ্টা করো। আমরা কি জানি, ইভি জিরো সমান কি জানি বলো, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো এসন্ন, ঠিক আছে। সে সূচনা কম্পাঙ্ক অবশ্যই এইচ নিউ ধরে বোঝায়, আমি সেখানে আসছি। তাহলে ভি জিরো সমান কি হবে বলো, এইচ নিউ বাই ই মাইনাস ডাব্লিউ জিরোর জায়গায় যদি মনে করো এইচ নিউ জিরো লিখবো, লিখতে পারো এইচ নিউ জিরো বাই ই। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। এর লেখচিত্রটা আঁকা যাক। চলো এর লেখচিত্র আঁকি। বলো এর লেখচিত্র কেমন হবে, করা যাক। এ পাশে ভি জিরো নিবৃত্তি বিভব, এ পাশে আপতিত আলোর কম্পাঙ্ক, তাই তো, ওটাই তো বলেছে। তাদের ক্ষেত্রে বিকিরণের কম্পাঙ্কের সঙ্গে নিবৃত্তি বিভব আর কম্পাঙ্কের সঙ্গে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান এম এক্স প্লাস সি গ্রাফ। এটা ওয়াই ভাবো যেহেতু ওয়াই অ্যাক্সিসে আছে, এটা এক্স ভাবো নিউটাকে যেহেতু এক্স অ্যাক্সিসে নিউ আছে, তাহলে এটা এইচ বাই এটা এম, তাহলে এম এক্স প্লাস সি এরকম কিছু আসছে। অবশ্যই এটা মাইনাস আছে, আমি ফর্মুলাটা শুধু লিখলাম। তাহলে যেহেতু মাইনাস নিচের দিকে, তাহলে গ্রাফটা কেমন হবে বলো, এরকম হবে। এবার দুটো আছে, একটা এ আর বি, নিউ এ গ্রেটার নিউ বি, এটা বলে দিয়েছে। দেখো নিউ এ দুটো আছে, এদের প্রারম্ভ কম্পাঙ্ক এ এর বেশি বি এর কম। তো তুমি বলো তো এগুলো কি, এই পয়েন্টগুলো কি, এগুলো কিন্তু প্রারম্ভ কম্পাঙ্ক। তো বি এর বেশি বলেছে না এ এর বেশি, এ এর বেশি, তাহলে এ রাইট সাইডে হবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এ কোন সাইডে হবে, রাইট সাইডে হবে। মানে গ্রাফটা আবার আঁকছি, দেখো মানে পুরোটা আঁকছি। তাহলে এটা হলো আর একটা, দেখো এই যে এটা একটা গ্রাফ, এটা রাইট সাইডে হবে। কেন বুঝতে পারলে? তাহলে এটা এ হবে, এটা বি হবে। রিজনটা বুঝতে পারলাম, এটা এ এটা বি। কেন বলো তো? কারণ এই যে এটা হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক। ক্লিয়ার? তো এখানকার সূচনা কম্পাঙ্ক বেশি, তাহলে নিউ এর সূচনা কম্পাঙ্ক বেশি, এটা নিউ বির সূচনা কম্পাঙ্ক কম। কোয়েশ্চেন তো বলেই দিয়েছে এ বেশি, তাহলে এ রাইট সাইডে হবে। বুঝতে পারলাম? দুটো গ্রাফ এঁকে দিলাম। আচ্ছা নেক্সট, পরের কোয়েশ্চেন, কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে এবং কেন? আচ্ছা বলো নিবৃত্তি বিভবের ফর্মুলা কি? এই পর্যন্ত আগে লিখে নিয়েছো, ওকে। চলো 1 নম্বরের উত্তর দিচ্ছি, নিজেরা বোঝার চেষ্টা করো, নিজেরা আগে গেস করো কি হবে। নিবৃত্তি বিভব কোন ক্ষেত্রে বেশি হবে বলো? তো তুমি বলো নিউ জিরো কার বেশি? যেহেতু, আচ্ছা এই ভ্যালুটা বেশি মানে কি, এই ভ্যালুটা কি কম, যেহেতু নিউ এ গ্রেটার কি নিউ বি, হ্যাঁ কি না? এর মানটা কম, এই পর্যন্ত আগে লিখে দিবা। এবার কি, এটা বি এর থেকে বেশি সূচনা কম্পাঙ্ক, এটা যদি বেশি হয়ে যায় এটা কম হবে। অতএব কি লিখতে পারি, ভি কি নিবৃত্তি বিভব ভি এ লেস দ্যান ভি বি হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এটাই হচ্ছে কারণ, কারণ বেশি হবে এবং কেন, এটাই কারণ। যেহেতু নিউ এ গ্রেটার নিউ বি, অতএব ভি এ গ্রেটার কি হবে, ভিবি, ভি এ লেস দ্যান ভিবি। পরিষ্কার বুঝতে পারলাম? না বুঝতে পারলে তুমি এখান থেকে এইভাবেও লিখতে পারো, আমি একটা বলে দিচ্ছি, এটাই উত্তর, এটা লিখলে এনাফ। তবুও তোমার যদি মনে হচ্ছে না কনফিউশন আছে, আমি তুমি বলো এটা ভি এ করে দিলাম, এর জন্য লিখছি এইচ নিউ বাই ই মাইনাস এইচ, তাহলে কি হবে বলো, নিউ এ বাই ই হবে। ক্লিয়ার? এবার ভি বি এর জন্য লিখছি, বলো ভি বি এর জন্য লিখি। এবার আমি ভি বি এর জন্য লিখলাম, ভি বি সমান কি লিখবে বলো, এটা এ এর নিবৃত্তি বিভব, বি এর নিবৃত্তি বিভব কি হবে, এইচ নিউ বাই ই মাইনাস কি হয়ে যাবে বলো, এইচ নিউ বি বাই ই, হ্যাঁ কি না? এই দুটো আগে লিখে নিলা, দিয়ে লিখবা যেহেতু, এটাও করতে পারো। এবার লিখো যেহেতু নিউ এ গ্রেটার নিউ বি, যেহেতু এর বেশি বি এর কম, তো এটা বেশি মানে এটা কম, অতএব বি এ লেস দ্যান ভি বি নিবৃত্তি বিভব। বুঝতে পারলাম কি পারলাম না? এটা হচ্ছে উত্তর। পরের কোয়েশ্চেন কি দেখো, এই লেখচিত্রের নতি কি ব্যবহৃত উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে? চলো করা যাক। আগে বলো নতি কি, বলো দেখি। তো তুমি লিখবা যে কি নিবৃত্তি বিভব বা প্রদত্ত লেখচিত্রের নতি, এটা লিখবে কিন্তু 2 নম্বরের উত্তর বলছি। ভাষাটা কিন্তু অবশ্যই লিখবে যে প্রদত্ত লেখচিত্রের নতি, ভাষাটা লিখে নিয়ে আমি শর্টে বলে দিচ্ছি। প্রদত্ত লেখচিত্রের নতি, নতি মানে কি এম, নতি মানে কি এক্ষুনি লিখেছিলাম ওয়াই সমান এম এক্স প্লাস সি, মনে আছে? এটা ওয়াই এম এক্স প্লাস সি, মনে আছে লিখেছিলাম। ওয়াই মানে ভি জিরো, এক্স মানে কোনটা নিউ, এটা এক্স, তাহলে এম মানে কি এইচ বাই ই, তাহলে নতি সমান এইচ বাই ই। এবার বলো এইচ ধ্রুবক, প্ল্যাঙ্ক ধ্রুবক, ই হচ্ছে ধ্রুবক, তাহলে পুরো পার্টটা কি ধ্রুবক, সুতরাং বস্তুর উপাদানের উপর নির্ভর করে না, বা যেটাই বলেছে তার উপর নির্ভর করে না। বুঝতে পারলাম কি পারলাম না? লিখবা যে প্রদত্ত লেখচিত্রের নতি সমান এটা, অতএব নির্ভর করে না। পরের কোয়েশ্চেন, একটা নির্দিষ্ট আলোক তড়িৎ পরীক্ষায় আলোক তড়িৎ ছেদক বিভব 1.5 ভোল্ট, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? বলো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি
বলো ফর্মুলাটা, ইভি জিরো সমান কি, কে ম্যাক্স মানে কি, কে ম্যাক্স সমান কি লিখতে পারি, কে ম্যাক্স সমান কি লিখতে পারি, ইভি জিরো। ঠিক আছে, তো কে ম্যাক্সের সর্বোচ্চ গতিশক্তি চেয়েছে, তো ই এর ভ্যালু কত আমরা জানি 1.6 10 টু দি পাওয়ার কত বলো -910 কুলম্ব, আর ভি জিরো নিবৃত্তি বিভব মানে ছেদক বিভব একই কথা 1.5, গুণ করবে, আমি গুণ করতে যাচ্ছি না, তোমরা গুণ করে নিও, এত কি হবে জুল, সে ভ্যালু বসিয়ে নেওয়া। ঠিক আছে, এগুলো অবশ্যই লিখবা আগে যে ভি জিরো সমান 1.5 ভোল্ট, এটা লিখবা আগে। ঠিক আছে, বাকিটা চলো ভ্যালু বসিয়ে দেবো, আনসার চলে আসবে। পরের কোয়েশ্চেনে আসছি, আলফা একটি প্রোটন কণা, একটা আলফা কণা আছে একটা প্রোটন কণা আছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করে যদি বেগ একই হয়। আচ্ছা, একের অঙ্কটা করছি, বেগ মানে কি, কোন ফর্মুলা ইউজ করব বলো, বেগ মানে কোন ফর্মুলা ইউজ করব, আমরা জানি ল্যামডা সমান কি h/mv, মনে আছে, বেগ মানে এই ফর্মুলা ইউজ করতে হয়। ওকে, ল্যামডা সমান h/mv, ভি সমান, তাই ল্যামডা সমানুপাতিক কি 1/m, কার কার অনুপাত, প্রথমে আলফা বলেছে, তো ল্যামডা আলফা বাই কি ল্যামডা প্রোটন, তাহলে ব্যস্তানুপাতিক হবে m প্রোটন বাই কি m আলফা, প্রোটনের মাস m, যদি হয় আলফার মাস কত হয় 4m, আমরা জানি প্রায় 4 গুণ হয়, তাহলে 1/4, তাহলে ল্যামডা আলফা ইজ টু ল্যামডা প্রোটন কত হবে 1:4। বুঝতে পারলাম, কোনো অসুবিধা? পরের কোয়েশ্চেনে আসছি, দেখে নাও। একই বিভব প্রভেদ, বলো বিভব প্রভেদ বললে কোন ফর্মুলা ইউজ করতে হয়, ল্যামডা সমান আমরা কি জানি h/√2m QV, বিভব প্রভেদ মানে ভি সেম, h কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, ল্যামডা সমানুপাতিক 1 কত হবে mq, তাহলে ল্যামডা প্রথমে আলফা, তাহলে ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন সমান কি হয় বলো, √2 একবারেই দিয়ে দিলাম, m এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে m প্রোটন q প্রোটন বাই কি হবে m আলফা q আলফা। এবার বলো m প্রোটনের ভর যদি m হয়, আলফার ভর কত হবে 4m, প্রোটনের আধান ই, আলফার আধান কত হবে 2e, কাটাকাটি করো m কেটে গেল ই, 1/8, 4 এর জন্য 2 বার এলো, তাহলে 1/2√2, তাহলে উত্তর হবে 1:2√2, তোমরা একটু ভাষা দিয়ে লিখে নিবা, এটা হবে উত্তর 1:2√2। বুঝতে পারলাম কি পারলাম না চেক করে নাও। পরে কোশ্চেন আসছি, দেখো কি বলেছে, ডেভিসন ও জার্মানের পরীক্ষার উদ্দেশ্য কি এবং এই পরীক্ষা থেকে কি তথ্য পাওয়া যায়। উদ্দেশ্য কি, ডি ব্রগলির পদার্থ তরঙ্গের অনুমানকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা, আর কি পাওয়া গেছিল ডেভিসন ও জার্মানের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে গতিশীল ইলেকট্রনের স্রোত তরঙ্গের মতো আচরণ করে। পরের কোয়েশ্চেনে চলে আসছে, দেখে নাও কি বলছে। দেখো আমি ডিরেক্ট অঙ্কটা লিখিয়ে দিয়েছি, আনসারটা দেখে নিও। দুটি ধাতু এ ও বি এর কার্য অপেক্ষক যথাক্রমে 4 ইলেকট্রন ভোল্ট 10 ইলেকট্রন ভোল্ট, কোন ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক অধিক, আমাদের জানা আছে, আমরা জানি কার্য অপেক্ষক W0 সমান h নিউ 0, h তো কনস্ট্যান্ট, তাহলে W আর নিউ পরস্পরের কি সমানুপাতিক, তো যার নিউ 0 বেশি তার W0 বেশি, বা যার W0 বেশি তার নিউ 0 বেশি, এখানে কার নিউ 0 বেশি, দেখো পরেরটা মানে কি বি এরটা, তো লিখে আছে যে দেখো এ এর W0 4, বি এর 10, তার মানে কি বি এরটা এ এর থেকে কি হবে বেশি, উত্তর হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? পরেরটা, আলোর ব্যতিচার সৃষ্টির জন্য সুসংগত উৎসের প্রয়োজন কেন, আমরা কি জানি দুটি সুসংগত উৎসের ক্ষেত্রে দশা পার্থক্য কি থাকে ধ্রুবক, আর আমরা জানি ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য I সমান 4I0 cos স্কয়ার φ/2, তো ফাই যদি ধ্রুবক না থাকে, ফাই যদি চেঞ্জ হতেই থাকে তাহলে I চেঞ্জ হবে, মানে তীব্রতা চেঞ্জ হবে, সুতরাং যেখানে আমরা উজ্জ্বল দেখতে পাচ্ছি সবসময় উজ্জ্বল পাবো না, চেঞ্জ হতেই থাকবে উজ্জ্বল অন্ধকার, ফলে স্থায়ী ব্যতিচার পাবো না, সেটা লেখা আছে। সুতরাং উৎস সুসংহত না হলে ফাই পরিবর্তনশীল হবে, ফলে I পরিবর্তনশীল হবে এবং স্থায়ী ব্যতিচার পাওয়া যাবে না। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন দেখো, চিত্র দেওয়া আছে, এটা x বিন্দু দেওয়া আছে, S1 S2 দুটো সুসংগত উৎস, বলে দিয়েছে যে S1x - S2x সমান 4.5 সেমি, এটা বলা আছে, তো এটা কি অ্যাকচুয়ালি দেওয়া আছে, অবশ্যই পথ পার্থক্য, ঠিক আছে। আর এখানে কি সৃষ্টি হয়েছে, দ্বিতীয় অবম বিন্দু, x পয়েন্টে কি সৃষ্টি হয়েছে, দ্বিতীয় অবম বিন্দু। তো আমাকে একটা বিষয় বলো, তোমরা এটা জানো কি জানো না, অবম বিন্দুর ক্ষেত্রে অবম মানে কি ধ্বংসাত্মক না গঠনমূলক, ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্যের ফর্মুলা কি, ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য সমান হয় 2n + 1 λ/2, হ্যাঁ কি না, বুঝতে পারলাম কি বললাম না, এটা হয়। এবার কত নম্বর বলেছে বলো, দ্বিতীয়, তো দ্বিতীয় মানে কত, এখানে কত বসাবো 2 বসাবো, ক্লিয়ার, এখানে কত বসে 2, তাহলে 2 এ 2 এ 4, তাহলে 5 ইন্টু কত হবে λ/2, আর পথ পার্থক্য বলাই আছে S1x - S2x কত বলা আছে 4.5, তাহলে ল্যামডা সমান কত, এটা 4 2 এর 9, 9/5, ব্যাস ক্যালকুলেশন করে নিও, সেটাই উত্তর হবে 5 একে 5, 5 এ 8 40, এখান থেকে এরকম চলে আসবে এত সেন্টিমিটার যেহেতু বলেছে। বুঝতে পারলাম, পথ পার্থক্য কি হয়
2n+1 λ/2, λ/2 এর বিজোড় গুণিতক 2 বসিয়ে দাও, যেহেতু দ্বিতীয় অবম বলেছে, 2 2 4, 1 5, λ/2 কোনাকুনি গুণ করে চলে আসবে। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন দেখো, একটি একক রেখা ছিদ্র পরীক্ষার জন্য অপবর্তন সজ্জায় অপবর্তন বলেছে, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল পটি। ঠিক আছে, তো কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক প্রস্থ, ভালো করে দেখো কৌণিক বেদ, তো তুমি এভাবে লিখবা যে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদ সমান কি ফর্মুলা, 2 λ/a। আগে ফর্মুলাটা লিখে দিও, যেখানে ল্যামডা সমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এ সমান কি রেখাছিদ্রের বেদ, লিখে দিলা। আচ্ছা, নেক্সট, এবার 1 নম্বরের উত্তর পড়ো। সবুজ আলোর পরিবর্তে কমলা আলো ব্যবহার করব, তো বলো তো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম? আমরা জানি বেনিয়া সহ কলা, হ্যাঁ কিনা, বেনিয়া সহ কলা জানা আছে। তো দেখো সবুজের পরিবর্তে কমলা ইউজ করব, তো সবুজ থেকে কমলায় গেলাম মানে ল্যামডা কি পেলো, বৃদ্ধি পেলো। তো ল্যামডা বাড়লে কৌণিক প্রস্থ কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে প্রথম উত্তর কি হবে, সবুজ আলোর পরিবর্তে কমলা আলো ব্যবহার করা হলে কৌণিক প্রস্থ বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম কি পারলাম না? প্রথম উত্তর হয়ে গেল। পরের উত্তর কি বলছে দেখো, যদি পর্দাকে ছিদ্রের নিকটে সরিয়ে আনা হয়, পর্দাকে ছিদ্রের কাছাকাছি মানে কি কে পরিবর্তন করব, ছিদ্র পর্দা দূরত্ব ডি কে পরিবর্তন করব, কিন্তু এখানে তো ডি এর উপর নির্ভরই করে না, তাহলে উত্তর কি হবে, অপরিবর্তিত থাকবে। কি অপরিবর্তিত থাকবে, এই যে কৌণিক প্রস্থ অপরিবর্তিত থাকবে, সে লিখে নিও, ঠিক আছে, আমি শর্টে বলে দিচ্ছি। তাহলে কৌণিক প্রস্থ অপরিবর্তিত থাকবে। পরেরটায় আসছি, দেখো কি বলছে, 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে, তাহলে কি কি দেওয়া আছে আগে লিখি, ল্যামডা সমান দেওয়া আছে 600 ন্যানোমিটার, মানে আমরা এটাকে ন্যানোমিটার থেকে মিটার করতে পারবো, সব জানা আছে, 10⁻⁹ মিটার। একটি সমান্তরাল এত বেদের একটি ছিদ্রের ওপর, মানে ছিদ্রের বেদ 0.2 মিলিমিটার, তো মিলিমিটারকে মিটার করতে পারবো, তাহলে 0.2 ইন্টু কত, 10⁻³ মিটার। কি বলেছে, উৎপন্ন অপবর্তন সজ্জা 1 মিটার দূরে, তাহলে ক্যাপিটাল ডি সমান দেওয়া আছে 1 মিটার দূরে। বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে প্রথম চরম বিন্দুর দূরত্ব। আচ্ছা শোনো, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে, এটা জিনিস মুখস্থ রাখবা, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে n-তম অবম বিন্দুর দূরত্ব কত হয়, n λ/d/a। এটা কি অবমের দূরত্ব, কেন্দ্রীয় থেকে n-তম অবমের দূরত্ব, কিন্তু এখানে অবম চাইনি, n-তম কি চেয়েছে, এখানে চরম চেয়েছে। তো চরমের ফর্মুলা কি মনে রাখবা, xn সমান মনে রাখবা 2n+1 λ/2a ইন্টু ডি, এই ফর্মুলা মনে রাখবা। বুঝতে পারলাম? এই ফর্মুলা মনে রাখিও যে xn সমান কি 2n+1 λ/2 ইন্টু a dA, এটা হচ্ছে ফর্মুলা। কার ক্ষেত্রে n-তম, এখানে এটা। এবার শোনো এখানে কি বসাবা, প্রথম বলেছে মানে n এর সমান কত বলেছে 1, তো এই ভ্যালুটাকে এখানে পুট করে দাও, সব ঠিক, যা উত্তর আসবে সেটাই, এখানে সব ভ্যালু বসিয়ে দাও। n এর জায়গায় 1 বসিয়ে দেবা, তুমি সবই জানো, ল্যামডা জানো, n সমান 1 জানো, a জানো, d জানো, সব ভ্যালু পুট করে দাও, উত্তর চলে আসবে। তাহলে বুঝতে পারলাম এটা অবমের জন্য, এটা চরমের জন্য। ঠিক আছে, কি করে পেলাম বলো তো এটা চরমের, তুমি জানো অবমের n-তম, তোমার এটা জানা আছে, a sin θ সমান কি n λ, এটা কি n-তম অবমের জন্য, তাহলে sin θ সমান কি হবে n λ/a, হ্যাঁ কি না? তো থিটা অতি ক্ষুদ্র হলে থিটা সমান কি হয় n λ/a, এটা আমাদের জানা আছে। তো দেখো এখানে n λ/a ছিল, ডিটা তো থাকবে, ডি থাকলো। এবার বলো n-তম চরমের ফর্মুলা কি, n-তম চরমের ফর্মুলা কি, a sin θ সমান কি হয় বলো, a sin θ সমান কি হয় 2n+1 λ/, কি হয় 2, 2n+1 λ/2, এটাই তো হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে সব জায়গায় কি হয়ে যাবে, শুধু 2n+1 λ/2 এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, এখানেই 2n+1 λ/ কত 2 হয়। এবার এটাকে নিচে নিয়ে চলে আসছে, তাহলে এ নিচে চলে এলো। বুঝতে পারলাম, 2n+1 λ/2 আর নিচে এ চলে আসছে। ক্লিয়ার হয়েছে? তো 2n+1 λ/2 ইন্টু ডি। পরিষ্কার? পরেরটায় আসছি, দেখে নাও। Be3+ আয়নের কোন দশার কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের ভৌম দশার কক্ষপথের সমান? আচ্ছা বলো, প্রথমত হাইড তো এবার ভাষা লিখে দেবা, Be+ এর n-তম কক্ষপথ সমান প্রথম কক্ষপথের সমান, ভাষা দিয়ে লিখে দেবা, মানে এক কথায় কি, শর্টে আমি এভাবে লিখে দিচ্ছি, দেখো ওটা ভাষা লিখে যেটা সমান বলেছে, ধরি n-তম এরকম লিখে দেবা। তাহলে এক কথায় Be3+ আর আর হাইড্রোজেন সমান করতে হবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের ফর্মুলা কি 0.53 কি n²/z, ওটা তো অ্যাংস্ট্রম হয়, 0.53 n², এটা কত নম্বর জানি না, জেড মানে কত নম্বর বেরিলাম, হা হি লি বে মানে কত 4 নম্বর, হ্যাঁ কি না? ফর্মুলা কি মনে আছে তো, আর এন এর ফর্মুলা কি বলো, n-তম কক্ষপথের ফর্মুলা কি
0.53 ইন্টু কি এন স্কোয়ার বাই জেড, এত অ্যাংস্ট্রম। তো বেরিলিয়াম কত নম্বর? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 নম্বর। এটা দেখে আবার ফের এখানে বসাতে যেও না, এটা 3+ বলে ওটা দেখে লাভ নেই। বেরিলিয়ামটা কত নম্বর? পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নয়, গন্ডগোল করবে না। এটা কত হবে? 0.53। হাইড্রোজেনের প্রথম বলেছি দেখো, ভৌমদশা মানে কি 1 নম্বর কক্ষপথ, তাহলে 1 স্কোয়ার বাই জেড, হাইড্রোজেন মানে 1, তাহলে 0.53 কি কেটে গেল, তাহলে এন স্কোয়ার সমান কত? 4 হয়ে গেল। তাহলে এন সমান কত হবে? 2 হবে। তাহলে উত্তর কি হবে? দ্বিতীয় নম্বর কক্ষপথ। কিন্তু আমাকে দশা বলেছে, তো প্রথম দ্বিতীয় কক্ষপথ মানে কত নম্বর উত্তেজিত? তাহলে প্রথম উত্তেজিত, তাহলে উত্তর লিখবে প্রথম উত্তেজিত স্তরে, এটা লিখে দেবো। প্রথম উত্তেজিত স্তর লিখে দিতে পারো, বা দ্বিতীয় কক্ষপথ, যা লিখবা লিখো, একই জিনিস। যেহেতু দশা বলেছে প্রথম উত্তেজিত দশা লিখে দেবা, তাহলেই তো হলো। দশা বলেছে তো প্রথম উত্তেজিত স্তর বা দশা, যা লিখবা লিখো, একই জিনিস। বুঝতে পারলাম? যত নম্বর কক্ষপথ তার থেকে কম উত্তেজিত এক হয়, আমাদের জানা আছে। পরের কোয়েশ্চেন, দুটি ভিন্ন হাইড্রোজেন পরমাণু কল্পনা করা হলো, প্রতিটি পরমাণুর ইলেকট্রন উত্তেজিত দশায় থাকে। আছে শোনো, দুটো আলাদা আলাদা হাইড্রোজেন নিলাম, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু নিলাম। এবার ওরা কি অবস্থায় আছে? ইলেকট্রন উত্তেজিত দশায় আছে। এর মানে কেউ বলতে পারবা? এর মানে হচ্ছে ইলেকট্রনগুলো 1 নম্বর কক্ষপথে নেই, 1 নম্বর কক্ষপথে নেই, 2-এ আছে, 3-এ আছে, 4-এ থাকতে পারে, এই হচ্ছে বিষয়। ইলেকট্রন 2, 3, 4 এগুলোতে থাকতে পারে, পরিষ্কার? 1 নম্বরে নেই। এবার পরের কোয়েশ্চেন শোনো, বোরের মডেল অনুসারে ইলেকট্রনগুলির একই কৌণিক ভরবেগ কিন্তু ভিন্ন শক্তি থাকা সম্ভব? চলো বলার চেষ্টা করো। তো কি লিখবা? এনতম কক্ষপথের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমি শর্টে লিখাচ্ছি, পুরো ভাষা লিখতে হবে। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ ln সমান কি হয়? n সমান nh/2 পাই, হয়ে গেল। আবার একই লিখবা, এনতম কক্ষপথের শক্তি En সমান কি হয় বলো? -13.6 কি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কিন্তু হাইড্রোজেন বলেছে মানে জেড এর জায়গায় 1, তাহলে একবারে নিচে এন স্কোয়ার করে দিলাম, তাহলে নিচে কি করে দিলাম? এন স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট। তো দেখো এই দুটো ফর্মুলা আগে লিখে নিবা, শক্তির আর কৌণিক ভরবেগ। এখানে কি লিখবা? যে এল সমানুপাতিক এন, হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করো, এইচ কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট। একই রকম এখানে দেখো, হাইড্রোজেনের জন্য তো জেড 1 হয়ে গেছে, এটা সংখ্যা, তাহলে ইএন সমানুপাতিক কি 1/n স্কোয়ার, পরিষ্কার? এবার তুমি আমাকে বলো, আমি চাইছি এটা কি পসিবল, আমাকে বলবে আমাকে এটা পসিবল। কোয়েশ্চেনটা শোনো, ধরে নাও প্রথম হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথ নিলাম, তাহলে এন এর ভ্যালু কত নিলাম? 3। তাহলে এন এর ভ্যালু 3 এর জন্য যা কৌণিক ভরবেগ হবে, 3 বসালে ইএনও কিছু একটা পাবো, হ্যাঁ কি না? পরের একটা কক্ষপথ নিলাম, পরের হাইড্রোজেন নিলাম, পরের হাইড্রোজেনও এখানে কৌণিক ভরবেগ সেম রাখতে বলেছে, যে কৌণিক ভরবেগ সেম রাখো। তাহলে কি কৌণিক ভরবেগ কার উপর নির্ভর করছে? এন এর ওপর। তাহলে আমাকে এন সেম রাখতে হবে, তাহলে এখানেও কত নম্বর নিতে হবে? 3 নম্বর। তো এখানেও যদি 3 নিই, আর শক্তিও তো এন এর ওপরই নির্ভর করছে, এর মানে কি এখানের এন যা নেব, এনটা তো সেটাই নিতে হবে শক্তির জন্য। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি? সুতরাং দুটো, এটা কি সম্ভব বলো? প্রথম হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথের যা এনার্জি হবে, যদি এটা 3 বসায় কিছু এনার্জি পাবো তো। সেকেন্ড, দ্বিতীয় কক্ষপথেরও আমাকে 3ই নিতে হবে, কেন বলো তো? কারণ কৌণিক ভরবেগ সেম রাখতে বলেছে। তো কৌণিক ভরবেগের জন্য আবার যদি 3 নিই, শক্তিটা কি আলাদা নিতে পারবো? 3-এর থেকে আলাদা না, 3ই নিতে হবে, 3ই নিতে হবে, কারণ এন তো এনারই উপর তো নির্ভরশীল। তো প্রথম ক্ষেত্রে যা যা হলো 3-এর জন্য, সেকেন্ড ক্ষেত্রে 3-এর জন্য কি হচ্ছে? সেম হচ্ছে, মানে কি কৌণিক ভরবেগ আর শক্তি কি থাকবে? সেম থাকবে। তো তোমাকে এত তো ব্যাখ্যা করা দরকার না, এইভাবে লিখে দিবা যে যেটা বললাম, এন তম কক্ষপথে আবর্তন ইলেকট্রন কৌণিক ভরবেগ, এটা লিখে এন সমানুপাতিক এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি এটা। যেহেতু কি লিখবা? কৌণিক ভরবেগ ও শক্তি মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে বা কক্ষপথ সংখ্যার উপর নির্ভর করে, তাই কৌণিক ভরবেগ একই ও শক্তি ভিন্ন থাকা সম্ভব নয়। ব্যাস, এটুকু হচ্ছে বিষয়। পরেরটা, এইচ পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত, এটা জানো। বামার মানে কত বলো? সে অনেকবার করা হয়েছে টাইপস অঙ্ক। 1/λ ফর্মুলা আগে কি বলো? আর ইন্টু কত বলো? 1/λ সমান কি? আর ইন্টু বামার মানে কততে আসবে? 2-এ আসবে, এটাই তো ফর্মুলা, মনে করার চেষ্টা করো, হ্যাঁ কি না? কোথা থেকে আসবে? 3, 4, 5, 6, তাই তো? 3 থেকে আসবে, 4 থেকে আসবে, 5 থেকে আসবে, হিসেবে। এবার একটা ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সিমাম, তো 1/, প্রথমে কি বলেছে? সর্বোচ্চ, তো ল্যামডা ম্যাক্স,
তো ল্যামডা ম্যাক্স মানে কি পরেরটাই নিতে হবে, তাহলে আর ইন্টু কত 1/2 স্কোয়ার মাইনাস কত বলো 1 কত, এনের জায়গায় কত 3 স্কোয়ার নিব, তাহলে কত হলো আর ইন্টু কত 1/4 মাইনাস কি বলো 1/9, মানে কত আসছে আর ইন্টু 4/9 কত 36, তো 9 মাইনাস কত 4, তো আর ইন্টু কত আসবে 5/36, মানে উল্টে দিলে কত হবে ল্যামডা ম্যাক্স কত এলো বলো 536/5 আর এটা ল্যামডা ম্যাক্স পেলাম। ক্লিয়ার? এবার ল্যামডা মিনিমাম দেখছি দেখো, হ্যাঁ ল্যামডা মিনিমাম চলো, তাহলে 1/ল্যামডা মিনিমাম, মিনিমামের সময় ইনফাইনাইট বসাতে হয়, তাহলে আর থাকলো 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফাইনাইট স্কোয়ার, তো 1/ইনফাইনাইট 0, তাহলে r/4, তাহলে ল্যামডা মিনিমাম সমান কত হলো বলো, ল্যামডা মিনিমাম সমান কত হলো 4 কত হলো আর, অতএব অনুপাত করে দাও, কার কার অনুপাত সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য অনুপাত, অতএব কি লিখবো ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন, ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন, তো ল্যামডা ম্যাক্স কত বলো, ল্যামডা ম্যাক্স কত 36/5 আর ল্যামডা মিন নিচে আছে তাহলে উল্টে দিচ্ছি, তাহলে এটা উপরে চলে যাবে 8টা উপরে 4 নিচে, তাহলে আর কেটে গেল 4/9 36, তাহলে 9/5, তাহলে 9:5 দেখে নিও, তাহলে 9:5 হবে। বুঝতে পারলাম? সর্বোচ্চ সময় নেক্সট বসাতে হয় 2 আছে মানে 3 বসাবো, 3 থাকলে 4 বসাবো, 4 থাকলে 5, আর সর্বনিম্ন বলে ইনফাইনাইট বসাতে হয়, সর্বনিম্ন বললে ইনফাইনাইট বসাতে হয়। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায় 30 সেকেন্ড, মানে কি বলেছে ক্যাপিটাল টি কত বলেছে 30 সেকেন্ড, চেয়েছে কি বিঘটন ধ্রুবক, তো বিঘটন ধ্রুবক আর আমাদের তো ফর্মুলা জানা আছে, বলো টি সমান কি জানা আছে 0.693 বাই কি ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি হবে 0.693 বাই টি, ভ্যালু বসছে নিও, উত্তর একক কি হবে সেকেন্ড ইনভার্স, হ্যাঁ কি না, এই তো টি নিচে আছে, সে ক্যালকুলেশন করে নিয়ে আমি আর করতে যাচ্ছি না, শর্ট ক্যালকুলেশন আছে, এত কি সেকেন্ড ইনভার্স সে বসে নেবে, ঠিক আছে। নেক্সট, কত সময় পরে নমুনাটি তার প্রাথমিক ভরের এত অংশ বিঘটিত হবে, তো আমরা ফর্মুলা কি জানি এন সমান বলো ফর্মুলা কি জানা আছে এন সমান কি n0/2^t এনটা কি কতটা পড়ে আছে, কিন্তু এখানে কি বলেছে 3 4 অংশ বিঘটিত হয়ে গেছে, তাহলে পড়ে কত আছে বলো, টোটাল অংশ বললে এক অংশ ভাববো, ঠিক আছে, তো এক অংশের মধ্যে 4/3 বিঘটিত হয়েছে, তাহলে পড়ে কত আছে 1 - 3/4, এতটা পড়ে আছে, এন মানে কতটা অবশিষ্ট, n0 কত এক, কিছু অংশ বললে প্রাথমিকটাকে 1 ধরবা, স্মল টি জানি না, ক্যাপিটাল টি আমাকে 30 সেকেন্ড বলেছে, ওটা শেষে বসাচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার স্মল টিকে এ পাশে নিয়ে এলাম, এটাকে এ পাশে নিয়ে চলে এলাম, আর এটা কত হবে 1/4, তো 4 ও পাশে চলে গেল, 4 মানে কত 2 স্কোয়ার, তো ওপর দুটো সমান করে দাও, তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি সমান কত, দেখো বুঝতে পারলে এই জায়গাটা কি করলাম না, কনফিউজ হয়ে গেল, বলো চলো একটা এক লাইন খেটে দিই অসুবিধা হলে, এটা কত হবে বলো 1 মাইনাস কত হবে 1/4 হবে, তো তাহলে 1 বাই কত টু টু দি পাওয়ার স্মল টি বাই কত ক্যাপিটাল টি, তাহলে এখান থেকে কি লিখতে পারি টু টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি সমান কত 4, তো 4 মানে কত 2 স্কোয়ার, এটাই লিখেছিলাম, তো নিচে 2 2 সমান, তাহলে ওপরটা সমান, তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি সমান কত 2, তাহলে স্মল টি সমান কত হবে, তাহলে স্মল টি সমান কত হবে 2 ইন্টু ক্যাপিটাল টি, তো ক্যাপিটাল টি কত 30 সেকেন্ড বোধহয় বলে দিয়েছিল, তাহলে 60 সেকেন্ড, এটা হবে উত্তর 60 সেকেন্ড। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেনে আসছি, এটা কতটা পড়ে থাকবে, এটা প্রাথমিক অংশ বললে 1 ধরে নিও, এটা সময়, এটা অর্ধায়ু, কি বলছে উত্তেজিত নিউক্লিয়াস ও উত্তেজিত নিউক্লিয়াসের মধ্যে, আচ্ছা বাহ দুটো নিউক্লিয়াস, এটা ইলেকট্রন হবে, ওটা উত্তেজিত নিউক্লিয়াস আর উত্তেজিত ইলেকট্রন মধ্যে কোনটি বিকিরণ নির্গত করতে পারবে এবং কেন, উভয়ই বিকিরণ নির্গত করতে পারে, উত্তেজিত ইলেকট্রনগুলি নিম্ন শক্তি স্তরে ফিরে আসার সময় ফোটন নির্গত করে, উত্তেজিত নিউক্লিয়াস ও নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় গামা রশ্মি নির্গত করে। বুঝতে পারলাম? পরেরটায় আসছি, দেখে নাও কি বলছে, প্রদত্ত নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার শক্তির মান গণনা করে, চলো করা যাক, কিভাবে করবে একটু হেল্প করবে কি আমাকে বলো, কিভাবে করব, একটা লাইন মনে রাখবা, সংযোজন হোক বিভাজন হোক, যখন এ পাশে যাবে সংযোজন তাহলে ভর কমবে, এটা মনে রাখবা, আর শক্তি বাড়বে, এটা যেন সবসময় মাথায় থাকে, ভর কমবে আর শক্তি বাড়বে, এটুকু মাথায় রাখবা, নিউক্লিয় সংযোজন হোক বিভাজন হোক, ঠিক আছে, এখান থেকে এখানে গেলে ভর কমবে শক্তি বাড়বে, ঠিক আছে, পরিষ্কার, কতটা ভর কমবে এদের ভর মাইনাস এদের ভর, কতটা শক্তি কমবে এদের শক্তি মাইনাস এদের শক্তি, বুঝতে পার, কতটা শক্তি বাড়বে এদের শক্তি মাইনাস এদের শক্তি, তো আমাকে কি চেয়েছে বিক্রিয়ায় শক্তির মান গণনা করো, তার মানে কি এর শক্তি মাইনাস এর শক্তি করবো, বুঝতে পারলাম কি পারলাম না,
এবার দেখো 1h2 এর শক্তি বলে দিয়েছে, 2h3 এর শক্তি বলে, তাহলে তুমি ভাষা দিয়ে লিখবো, অতএব নির্গত শক্তি সমান, ভাষাটা লিখে দিও, ভাষা লিখতে গেলাম না, কি হবে অন্তিম শক্তি মাইনাস প্রাথমিক, অন্তিম He3 প্লাসের শক্তি কত 7.73 হয়েছে, ক্লিয়ার, মাইনাস প্রাথমিক শক্তি কত 1h2 এর শক্তি কত 2.23, এরকম কটা আছে দুটো, 2 দিয়ে গুণ, ব্যাস এটা যা আসবে সেটাই উত্তর, সে লিখে দেয়, আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি না, এত কি মেগা ইলেকট্রন ভোল্ট। এবার শোনো এখানে একটা কিন্তু আছে, যদি এই কোয়েশ্চেনগুলো বন্ধন শক্তি না বলে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলতো, তাহলে কিন্তু মনে রাখতে এগুলোর সাথে এগুলো যে বলেছিল না, এদের সাথে এগুলো গুণ করতে হতো তখন, মানে যদি নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলতো তাহলে এটা লিখতাম দে ইনটু করতাম, শোনো নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বললে যদি এটা বলতো নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলতে, তাহলে কি করতাম এটার সাথে 3 গুণ করতাম, আর এটা তো দুটোর জন্য লিখেছি, আর এক একটার মাথায় কত আছে 2, তাহলে আবার 2 দিয়ে গুণ করতাম, এটা কখন যদি আমাকে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলতো, তাহলে বন্ধন শক্তি বলে দিয়েছে গুণ করার প্রয়োজন নেই, ডিরেক্ট ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দাও, কিন্তু যখন নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলবে ফাইনাল মাইনাস ইনিশিয়ালই করব, কিন্তু ভর সংখ্যাগুলো দিয়ে সবাইকে গুণ করব, পরিষ্কার বুঝতে পারলাম। আচ্ছা পরের কোশ্চেন, যোগাযোগ ব্যবস্থায় রিপিটারের ভূমিকা কি? রিপিটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা দুর্বল সংকেতকে গ্রহণ করে, তাকে শক্তিশালী করে এবং পুনরায় প্রেরণ করে, এটি মূলত সংকেতকে পরিবর্ধিত অ্যাম্প্লিফাই করে এবং নয়েজ দূর করে। পরের কোয়েশ্চেন, ভূমি তরঙ্গের বিস্তার কাকে বলে? কি কম্পাঙ্কের পাল্লা এই ধরনের বিস্তারের জন্য উপযুক্ত? ভূমি তরঙ্গের বিস্তার হলো এমন এক ধরনের বেতার তরঙ্গ সঞ্চালন পদ্ধতি যেখানে তরঙ্গগুলি পৃথিবীর বক্রতা অনুসরণ করে পৃথিবীর পৃষ্ঠ বরাবর পরিবাহিত হয়। কম্পাঙ্কের পাল্লা 30 কিলোহার্টজ থেকে 3000 কিলোহার্টজ। ঠিক আছে, পরের যোগাযোগ ব্যবস্থায় ট্রান্সডিউসারের ভূমিকা কি? ট্রান্সডিউসার হলো এমন একটি যন্ত্র যা শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে। যোগাযোগ ব্যবস্থায় এটি মূলত শব্দ তরঙ্গ বা আলোর মতো অবৈদ্যুতিক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। পরের কোয়েশ্চেন দেখে নাও। হ্যাঁ দেখো, একটি আলোকরশ্মি একটি সমবাহু প্রিজম এবি তলে আপতিত হলে 30 ডিগ্রি ন্যূনতম চ্যুতিকোণ প্রদর্শন করে। প্রিজমের মধ্যে আলোর বেগ নির্ণয় করে দেখাও যে, আচ্ছা চল আগেটা করা যাক, এটা করা যাক। প্রথমটা কি বলছে দেখো, প্রথম ক্ষেত্রে কি কি বলা আছে? সমবাহু মানে বলো প্রিজম কোণ কত 60 ডিগ্রি, আর কি বলেছে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে, আই বলে দিয়েছে I1 30 ডিগ্রি। আচ্ছা এত চ্যুতি প্রদর্শন করে বলেছে, চ্যুতি বলেছে মানে ডেল্টা এম বলেছে, এটা এত ডেল্টা এম কত বলেছে 30 ডিগ্রি। তো আলোর বেগ চেয়েছে, তো মিউ জানলি তো আলোর বেগ পেয়ে যেত। মিউ সমান কি বলো, সাইন কি ফর্মুলা, এ প্লাস ডেল্টা এম বাই 2 সাইন এ বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার চলো ভ্যালু বসাই। এ প্লাস ডেল্টা এম, এটা প্লাস এটা বাই 2 45, সাইন 45 মানে কত 1/√2 বাই সাইন এ মানে বাই 30 মানে কত হাফ, তাহলে 2 ওপরে গেলে 2/√2, 2/√2 মানে কি শুধু √2, শুধু কত পেলাম √2, এটা কত পাবো তাহলে মিউ সমান √2 হয়েছে। তো মিউ সমান কি জানি বলো, সি বাই ভি জানা আছে হ্যাঁ কি না, তাহলে মিউ সমান কত পেলাম √2, তাহলে মিউ সমান কত সি বাই ভি মানে কত √2, তাহলে ভি সমান কত হবে সি বাই √2, সি এর ভ্যালু কত 3 ইন্টু কত 10⁸ মিটার পার সেকেন্ড বাই √2, ভাগ করবা যেটা আসবে সেটাই, এত মিটার পার সেকেন্ড সে করে নেবা। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, পরের কোয়েশ্চেনটা বোঝো, এটা হয়েছে। পরেরটা বলছে দেখাও যে এবি তলে যে কোণে যে আপতন কোণের জন্য নির্গত আলোক রশ্মি এসি তল ঘেঁষে যায়, এই যে এরকম চিত্রটা হবে, এই দেখো এই যে এরকম চিত্র হবে, ঘেঁষে যাবে, তো এই আপতন কোণটা কত হবে? তো এর তো ফর্মুলা আমরা ডিরেক্ট জানি, আলোর প্রতিসরণ চ্যাপ্টারে আমরা পড়েছি, ডিরেক্ট ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে, তো ফর্মুলাটা কি ছিল বলো, I1 সমান কি ছিল, আমিও হয়তো মিস্টেক হতে পারে একটু মনে করো, সাইন ইনভার্স কিছু তো একটা ছিল, কত ছিল √(μ²-1) √(μ²-1) সাইন এ মাইনাস কস এ, এরকমই হওয়ার কথা, এটা একটা ফর্মুলা ছিল। তো সাইন ইনভার্স রেখে দিলাম, বলো মিউ মানে কত পেলাম √2, তাহলে √2² - 1 সাইন কত এ মানে কত 60 ডিগ্রি মাইনাস কস কত 60 ডিগ্রি হয়েছে। আচ্ছা সাইন ইনভার্স বলো √2² মানে 2 2 - 1 1 সাইন 60 মানে কত √3/2 মাইনাস কত হাফ, তাহলে সাইন ইনভার্স কত হচ্ছে বলো
√3 মানে নিচে 2, তো √3 - 1, √3 মানে কত 1.73, তাহলে আনসার হবে √2 কত sin 50, √2 sin 50। কোথাও কিছু মিস্টেক করেছে আবার চেক করো তো। sin a sin theta c 1/μ sin, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, একটু ফর্মুলাটা একবার চেক করে নিই। sin 1 সেকেন্ড আমি একটু চেক করে নিই। এখানে দেখো আমাদের ফর্মুলা ঠিক আছে, মানে এখানে ওটা যেটা বলেছে না sin 50 ডিগ্রি, এইভাবে বের করলে হয়ে যাবে। দেখো sin 50 বলেছে, তো sin 50 ডিগ্রি মানে কত, আগেটা রাফে বের করে নিলাম পাশে, তাহলে √3/1, তো সব তো সেম টু সেমই আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা √2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে একটা √2 মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ কি না। এটা কত ডিগ্রি, sin 15 ডিগ্রি, তাহলে আমরা কত পেলাম, sin ইনভার্স √2 sin 15 ডিগ্রি, বুঝতে পারলাম। এই হচ্ছে ফর্মুলা, পরিষ্কার, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে চলে আসবে। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমি একটু আসছি তোমাদের পরে বোঝাচ্ছি। কোয়েশ্চেনটা এটা দেখো কি বলেছে, এটা তো তোমরা জানোই, এটা অনেকবার করেছো। I সমান কি v/r, তো ভি কত, বিয়োগ পার্থক্য কত বলো, 4 আর -6, পার্থক্য কত 4 -6 বাই রোধ কত 1 কিলো ওহম মানে কত হাজার, 1000 ওহম, হ্যাঁ কি না। তো 10 বাই কত হচ্ছে 1000, এটা কি অ্যাম্পিয়ার, যদি মিলি অ্যাম্পিয়ার করতে চাই 1000 দিয়ে গুণ, তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার, না করলেও চলবে, অ্যাম্পিয়ারই রাখতে পারো, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, হ্যাঁ দুটি ডায়োড ব্যবহার করে অ্যান্ড গেটের বর্তনী চিত্র অঙ্কন করা, এই যে এই হচ্ছে চিত্র, দুটো ডায়োড ইউজ করা হয়েছে, এটা বইয়ে পেয়ে যাবে, জাস্ট বলে দিলাম। এটা তোমরা ওয়ার গেটটাও করে রাখবা, শুধু অ্যান্ড নয় ওয়ার গেটটাও করে রাখবা, ঠিক আছে, দুটোই পড়ে রাখবা, পরিষ্কার, দুটো ডায়োড আছে, এই হচ্ছে চিত্র। পরেরটা স্যাম্পল পেপার 2 তে চলে এলাম, দেখে নাও স্যাম্পল পেপার 2 কি বলছে, একটি বস্তুকে 60 সেমি বক্রতা ব্যাসার্ধের, তাহলে r সমান কত বলেছে, f সমান কি বলো, f সমান আমরা কি জানি, f সমান আমরা কি জানি r/2, r কত, কেমন দর্পণ, অবতল দর্পণ মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ 60/2 মানে কত -30 সেমি, এটা কি পেলাম, f পেয়ে গেলাম, বুঝতে পারলাম, এটা কি পেলাম, f পেলাম। আচ্ছা f হয়ে গেল, দর্পণ থেকে এত সেমি দূরে রাখা হলো, তার মানে ইউ পেয়ে গেলাম, ইউ কত -20 সেমি, কি চেয়েছে, উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃত অবস্থান, তাহলে আমরা ফর্মুলা বের করো, 1/v প্লাস কি 1/u সমান কত 1/f, তাহলে v বের করতে হবে, তাহলে 1/v, ইউটা কত হবে -1/20 প্লাস -1/30, চলো 1/v সমান কত হলো -30 বাই প্লাস কত 1/20 হয়েছে, এটাকে 60 করে দিচ্ছে একবারেই, তাহলে এটা কত হবে, 60 করলে -2, তাই তো, আর +3, তাহলে 1/60, তাহলে ভি সমান কত 60, মানে প্লাস এলো, তো প্লাস আসার মানে কি, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, পেছনে, দর্পণের পেছনে, ভি প্লাস মানে কি, তাই লিখবা যেহেতু ভি ধনাত্মক অতএব প্রতিবিম্বের প্রকৃতি কি হবে বলো, প্রতিবিম্বের প্রকৃতি হবে কি বলো, অসৎ ও সমশীর্ষ, যেহেতু ভি ধনাত্মক লিখে দেবা, যেহেতু ভি ধনাত্মক অতএব প্রতিবিম্বের এটা প্রকৃতি হয়ে গেল, প্রতিবিম্বের প্রকৃতি। আর অবস্থান কি লিখবা, অবস্থান লিখবা দর্পণের পেছনে 60 সেমি দূরে গঠিত হবে, দর্পণের পেছনে 60 সেমি দূরে গঠিত হবে, লিখে দেবা, ঠিক আছে, দর্পণের পেছনে 60 সেমি দূরে গঠিত হবে, এইভাবে লিখে দিলে হবে। আচ্ছা পরের কোয়েশ্চেন আসছে, আমরা এটা এখান থেকে ডিরেক্ট বলতে পারি, দেখো এফ এর মান 30 আর বস্তু 20, মানে এফ এর ভেতরে আছে, তো এফ এর ভেতরে থাকলে তো প্রতিবিম্ব পেছনে গঠিত হবেই, ঠিক আছে। পরেরটা দেখো কি বলছে, সাধারণ রোদ চশমায় কোনো আলোকীয় ক্ষমতা থাকে না কেন, রোদ চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, সাধারণ রোদ চশমায় কোনো আলোকীয় ক্ষমতা থাকে না, কারণ এগুলির উদ্দেশ্য হলো ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করা, দৃষ্টিশক্তির ত্রুটি সংশোধন করা নয়, তাই এতে সমতল কাঁচ বা প্লাস্টিকের লেন্স ব্যবহার করা হয়, যার বক্রতা 0 অর্থাৎ এফ ইনফাইনাইট, অর্থাৎ ক্ষমতা সমান কত হয়ে যাবে 0, এই হচ্ছে বিষয়। পরেরটা, একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক 1.6, যখন তাকে এত প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখা হয় তখন তবে তার ন্যূনতম চ্যুতি, চলো করা যাক। সমবাহু প্রতিসরাঙ্ক বলো, সমবাহু মানে কি দেওয়া আছে, এ এর ভ্যালু কত 60। এবার একটা জিনিস মনে রাখবা, প্রিজম সাধারণত কিসের তৈরি, কাঁচের, সাধারণত কাঁচের, গ্লাস ধরে নিবা, তো গ্লাস মানে কত 1.6, এটা দেওয়া আছে। এবার কি বলেছে, একটা মিডিয়ামে প্রবেশ করা হলো, তাহলে মিডিয়াম এম লিখে দিলাম, মিউ এম, মিডিয়ামের প্রতিসরাঙ্ক কত 4√2/5। এবার বুঝিও যে লাইনটা বলছি, প্রথমে প্রিজমটা বায়ুতে ছিল, তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক
তারপরে ওটা একটা মাধ্যমে নিয়ে গেলা হলো, যেমন জলে নিয়ে গেলাম, একটা উদাহরণ বলছি যে প্রিজমটাকে জলে ডোবানো হলো, মানে একটা মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, যে মাধ্যমের তো অবশ্যই কিছু প্রতিসরাঙ্ক আছে, এটা তাহলে যে ন্যূনতম চ্যুতি কোণ কত। তাহলে এখন যেহেতু মাধ্যমে বলছি তো শুধু মিউ ব্যবহার করলে চলবে না, কোন ফর্মুলা ইউজ করব, মিউতে ইউজ করব। তার মানে কি জানি, মিউ সমান কি জানি বলো, সাইন কি জানা আছে, এ প্লাস ডেল্টা এম বাই টু কি ছিল, সাইন এ বাই টু, হ্যাঁ কি না। কিন্তু এখানে শুধুমাত্র মিউ ব্যবহার করলে চলবে না, যেহেতু মাধ্যমে আছে, মাধ্যমের সাপেক্ষে গ্লাসের। সবসময় মনে রাখবা মিউ লেখার সময় লেন্সের অঙ্কেও করেছো যে বায়ুতে এত ফোকাস দৈর্ঘ্য, লেন্সে কত হবে, জলে কত হবে, হ্যাঁ কি না, বা কোনো তরলে কত হবে। তো বাম পাশে সবসময় মিডিয়াম, ডান পাশে গ্লাস, ঠিক আছে। যেহেতু প্রিজমটা কি দিয়ে তৈরি, গ্লাস দিয়ে তৈরি, আর মিডিয়াম, আলো তো মিডিয়াম থেকে কোথায় যাচ্ছে, প্রিজমে যাচ্ছে, তো বাম পাশে মিডিয়াম, ডান পাশে গ্লাস, ঠিক আছে। এটুকু মনে রাখবো, কেন আলো মিডিয়াম থেকে গ্লাসে যাচ্ছে, মাধ্যমের সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক। তো মিউ, মিউ এম জি মানে কি লিখতে পারি, এটা এখানে একটু বের করে দিচ্ছি। এম মিউ জি মানে কি হয়, মিউ জি বাই কি, মিউ এম। মিউ জির ভ্যালু কত 1.6 বাই মিউ এম এর ভ্যালু কত 4.2, নিচে 5 মানে ওপরে 5 চলে গেল, 5 ষোলো কত 80 মানে 8 বাই 4√2, 8 2, 2 বাই √2 মানে শুধু √2, এটা হবে উত্তর। এটা মিউ, এটার ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি। এটা কত পাবো বলো, এটা কত পাবো, এটা পেয়ে যাব, এটা √2 পেয়ে গেলাম। আর এটা কত হয় বলো, সাইন এর ভ্যালু কত 60 প্লাস কত ডেল্টা এম বাই কত 2 বাই কত সাইন 60 বাই 2 মানে কত সাইন 30, সাইন 60 বাই কত 2, বুঝতে পারলাম কি পারলাম না। এবার ক্যালকুলেশন করো, সাইন 30 মানে কত, হাফ, হাফ এ পাশে নিয়ে চলে গেলাম, ক্লিয়ার হয়েছে। তাহলে হাফ যদি এ পাশে নিয়ে আসি বা এটাকে রাখো, সাইন কত রাখবো 60 প্লাস ডেল্টা এম বাই 2, এটা রেখে দিলাম। আর এটা √2 আছে, আর হাফটাকে এ পাশে নিয়ে এলাম, হাফ মানে কত 1/√2, সাইন কত তো 1/√2 হয় বলো 45। তাহলে পরের লাইনটা কত হবে বলো, 60 প্লাস ডেল্টা এম বাই 2 সমান 45, 45 মানে কত 90, তাহলে ডেল্টা এম সমান কত 90 মাইনাস 60 মানে 30 হবে অ্যান্সার, সে দেখে নিও, ঠিক আছে। এটা হবে উত্তর 30, বুঝতে পারলাম, 30 অ্যান্সার আসবে, চেক করে নিবা। পরের কোয়েশ্চেনে চলে আসছে, বুঝতে পারলাম। দেখো পরেরটা কি বলছে, একটি নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা তার অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য উন্মেষ বৃদ্ধি করলে কিভাবে পরিবর্তিত হবে। নববীক্ষণের বিবর্ধন ক্ষমতা এম সমান কে এফ বাই এফি, তো এফির যদি পরিবর্তন হয়, এফি যদি বৃদ্ধি পায় এম কি হবে, কমবে, স্বাভাবিক। তো আর যদি এফি কমে তাহলে এম বাড়বে। তাহলে কি লেখা আছে, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি করলে নববীক্ষণের বিবর্ধন ক্ষমতা হ্রাস পাবে, হয়ে গেল। কিন্তু উন্মেষের সাথে কোনো পরিবর্তন হবে না, সেটাই লেখা আছে। কিন্তু উন্মেষ বৃদ্ধি করলে নববীক্ষণের বিবর্ধন ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, উন্মেষের সাথে কিছু যায় আসে না, বুঝতে পারলাম। পরের, দুটি উপরিপাতিত তরঙ্গের প্রাবল্যের অনুপাত 1:60, তাহলে কি কি দেওয়া আছে বলো, I1 বাই I2 কত দেওয়া আছে, I1 বাই I2 1:16 দেওয়া আছে। আই ম্যাক্স চেয়েছে, তাহলে রুটটা বের করে রাখো, তাহলে দুই দিকে রুট করলে কত আসবে বলো তো, রুট করলে 1/4 চলে আসবে, হ্যাঁ কি না, 1/√1 16√4। এবার আমরা কি জানি, সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য মানে আই ম্যাক্স বাই আই মিন চেয়েছে, তাহলে আই ম্যাক্স আর আই মিনের কি ফর্মুলা বলো, আই ম্যাক্স বাই আই মিন সমান আমরা কি জানি, √I1 প্লাস কত √I2 বাই কত √I1 মাইনাস কত √I2 তার কি হোল স্কোয়ার, হ্যাঁ কি না। √I1 প্লাস √I2 1 প্লাস 4 1 মাইনাস 4 তার হোল স্কোয়ার 5, 5 এর স্কোয়ার 25 মাইনাস 3 এর স্কোয়ার কত 9, তাহলে 25:9, তাহলে আই ম্যাক্স ইজ টু আই মিন, অতএব সর্বোচ্চ বাই সর্বনিম্ন আই ম্যাক্স বাই আই মিন 25:9, এটা হবে উত্তর। দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার হয়েছে। পরের কোয়েশ্চেনে চলে আসছে, দেখে নাও পরের কোয়েশ্চেনে আসছি, কি বলছে, যদি আপতিত বিকিরণের কম্পাঙ্কের মান, দেখো দিয়ে একটু বলে দিচ্ছি, শর্টে ক্যালকুলেশন করে নিজেরা করে নিয়ে শুধু বুঝিয়ে দিচ্ছি। আপতিত কম্পাঙ্কের মান নিউ1 প্রথমে কত বলেছে 4 × 10⁻15 হার্জ, এটা প্রথমে। তারপরে নিউ2 কত হলো, নিউ2 কত হলো 8 × 10⁻15। তবে প্রদত্ত নিবৃত্তি বিভবের কত পরিবর্তন হবে, V0 এর পরিবর্তন কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা কি জানি বলো, নিবৃত্তি বিভব সমান ফর্মুলা এটা লিখি, EV0 সমান কি জানি H নিউ মাইনাস কি জানা আছে W0, তাহলে V0 সমান কি হবে বলো H বাই E নিউ মাইনাস W0 বাই কি E। তো লিখবো প্রথম ক্ষেত্রে, এখানে দুটো ক্ষেত্র আছে তো লিখে দিলাম প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখে দেবা কি লিখবো V0
তো v1 করে দিচ্ছি সমান কি লিখবো h/e নিউ ওয়ান মাইনাস কত w0/e, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে v2 করে দিলাম সমান কি হবে h/new2 মাইনাস কত w0/e, 2 নম্বর সমীকরণ। কে বেশি? পরেরটা বেশি, নিউ2, তাহলে 2 থেকে একবার দিয়ে দিচ্ছি, তাহলে 2 - 1 করে পাই। তো 2 - 1 মানে কি v2 মাইনাস কত হয়ে যাবে v1, তাহলে h/e কমন চলে গেল, তাহলে কত হবে নিউ2 মাইনাস নিউ1, আর এটা কেটে গেল, তাহলে h এর ভ্যালু তুমি জানো 6 পয়েন্ট কত 626 10 টু দি পাওয়ার মাইনাস কত 34 জুল সেকেন্ড, -34 এটা জানা আছে। ঠিক আছে, আর কি জানা আছে বলো? এটা জানা আছে বাই কত ই এর ভ্যালু কত 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, সরি 19 কুলম। আর নিউ2 মাইনাস নিউ1 নিউ2 জানো, ভ্যালু বসিয়ে দাও। 10 টু দি পাওয়ার 15 কমন নিয়ে নিচ্ছি, 10 টু দি পাওয়ার 15 কমন নিয়ে নিলাম, তাহলে নিউ2 মানে 8, নিউ1 মানে 4, ব্যাস ক্যালকুলেশন করে নেবা, কাটাকাটি করে যেটা আসবে সেটাই। এটাই হলো নিবৃত্তি বিভব বৃদ্ধি, এত ভোল্ট, উত্তরটা হবে এত ভোল্ট, যেহেতু নিবৃত্তি বিভব। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? পরের কোয়েশ্চেনে চলে আসছি, ক্যালকুলেশন করে নিও। একটি চলমান তুল্য তরঙ্গ দৈর্ঘ্যের মান একটি চলমান ইলেকট্রনের হবে, একটু বোঝার চেষ্টা করো, একটি চলমান ইলেকট্রনের তুল্য তরঙ্গ দৈর্ঘ্যের মান এত শক্তি সম্পন্ন, এত শক্তি কিন্তু ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মানের সমান। মানে এখানে কি বলেছে? ল্যামডা ফোটন আর ল্যামডা ইলেকট্রন সমান বলে দিয়েছে কোশ্চেনে, দেখো এটা বলে দিয়েছে। আর ফোটনের শক্তি বলেছে, আমি সব লিখে দিচ্ছি কি কি বলেছে। ই ফোটন কত বলেছে? 6 × 10 টু দি পাওয়ার মাইনাস 17, এত বলে দিয়েছে। তাহলে চেয়েছে এটা কি? ইলেকট্রনের ভরবেগ, ইলেকট্রনের ভরবেগ চেয়েছে। তো আমরা কি জানি? ডি ব্রগলি প্রকল্প অনুসারে ল্যামডা সমান কি জানা আছে? h/p, হ্যাঁ কি না? তাহলে ভরবেগ p সমান কি হবে? h/কি হবে? ল্যামডা, তাই তো? এবার তুমি একটা বিষয় বলো, h কনস্ট্যান্ট, ল্যামডা যদি সমান হয় দুটোরই, তাহলে দুটোরই ভরবেগও কি হবে? সমান হবে। বুঝতে পারলাম কি পারলাম না কি বলতে চাইছি? এবার তুমি আমাকে বলো শক্তির ফর্মুলা কি? শক্তির ফর্মুলা কি? পি সমান কি জানা আছে? আর একটা ফর্মুলা বলো, বলো কি জানা আছে, বলতে পারবে? দেখো পি সমান E/C নয়? আচ্ছা বুঝতে না পারলে আমি বলেছি, দেখো বুঝতে পারলাম, ল্যামডা তো সমান। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ডিরেক্ট কি এই ফর্মুলা ইউজ করতে পারি না? বলো আমাকে। ফোটনের ভরবেগ পি সমান কি হবে? E/C, এটা তো ফর্মুলা, পি সমান E/C। ক্লিয়ার আছে? বুঝতে না পারলে আর ওইভাবেই করছি, চলো তুমি চলো ওটাই বোঝাই, যেটা বুঝতে পারবে সেটাই বোঝাচ্ছি। লিখবা ডি ব্রগলি প্রকল্প অনুসারে ল্যামডা সমান কি? h/p, তাহলে পি সমান কি হবে বলো? h/কি, ল্যামডা। ঠিক আছে, ল্যামডা মানে কি বলো? c/নিউ, তাহলে c/নিউ সমান কি? h/নিউ/কি? c, হ্যাঁ কি না? h/নিউ শক্তি, কিসের শক্তি? ফোটনের শক্তি, বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত 6 × কত 10 টু দি পাওয়ার মাইনাস 17, আর c এর ভ্যালু 3 × 10 টু দি পাওয়ার মাইনাস কত 8, তাহলে কত হয়ে গেল? তাহলে দেখে নাও, তাহলে 3 2 6, 2 × কত 10 টু দি পাওয়ার মাইনাস 25 এত কেজি মিটার পার সেকেন্ড, এটা 25। ঠিক আছে, 25 হয়েছে, উপরে গেলে এটাই উত্তর। বুঝতে পারলাম কি পারলাম না? দেখো বুঝতে পারলে কিনা বিষয়টা? ক্লিয়ার হয়েছে? কি করলাম? তুমি ডিরেক্ট এখান থেকে করতে পারো এটা, যেহেতু ল্যামডা ফোটন ল্যামডা ইলেকট্রন কি বলে দিয়েছে? সমান বলেছে তো, হ্যাঁ কি না? তার মানে ল্যামডা সমান মানে কি? কি পিও সমান হবে। ক্লিয়ার? তো এর যা পি হবে এরও পি কি হবে? তাই হবে। তুমি এটা না করে এইভাবে করতে পারতা, যে আমরা জানি পি সমান কি? E/C। এবার ই এর ভ্যালু কত? এটাও এক লাইনে করতে পারো, একই জিনিস ঘুরে ফিরে ওটাই আসছে। দেখো এটাও করতে পারতো, একই জিনিস, উত্তর ওটাই। যেহেতু আমি কিসের? এটা ফোটনের ভরবেগ পেলাম, হ্যাঁ কি না? ফোটনের ভরবেগ, আর ফোটনের ভরবেগটাই কি? ইলেকট্রনের ভরবেগ। ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/p, তো দুটোর ভরবেগ সমান, যেভাবে করো। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, চিত্রটা দেখো কি বলছে। একটি পড়ো, যখন একটি বিন্দু বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হয়, এটা উত্তল লেন্স, এটা ফোকাস, এখানে একটা বস্তুকে বিন্দু উৎসকে রাখা আছে, তাহলে কি বলেছে? যে থেকে নির্গত আলো তরঙ্গ মুখ কেমন হবে? আচ্ছা বলো, তরঙ্গ মুখ কেমন হয় বলো? আলোক রশ্মি যদি ফোকাসে থাকে, নির্গত হওয়ার পর কি হয়? পরস্পর সমান্তরাল হয়।
তো যদি সমান্তরাল হয়ে যায়, সমান্তরাল হলে কি হবে বলো, কেমন হয় তরঙ্গমুখ? গোলীয় হয়। উত্তর তাহলে গোলীয় হবে, এটা হবে উত্তর। সরি, গোলীয় বলছি আবার, সমতল। আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হলে কেমন হয়? তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ। বুঝতে পারলাম কেন এরকম হলো। একটা উত্তল লেন্সের ফোকাসে উৎস আছে, উৎস থেকে লাইট যাচ্ছে, তো প্রতিসরণের পর পরস্পর কি লেন্সের পর দিয়ে কি পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি সমতল তরঙ্গমুখ। চিত্রটা আঁকতেও বলেছিল, হয়ে গেল। ঠিক আছে, পরের। ইয়াংয়ের দ্বিরেখা চিত্র পরীক্ষায় পর্দার ওপর কোনো একটি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান নির্ণয় করো। চেয়েছে লব্ধি প্রাবল্য। দেখো, লব্ধি প্রাবল্য চেয়েছে, যেখানে একই প্রাবল্যের দুটি তরঙ্গ বলে দিয়েছে, পথ পার্থক্য বলেছে। তো লিখবা যে ধরি, আমি শর্টে বলে দিচ্ছি, তোমরা ভাষাতে লিখে নিও। ধরি উৎস দুটির প্রতিটির প্রাবল্য, ঠিক আছে। কিংবা ধরি তরঙ্গ দুটির প্রতিটির প্রাবল্য সমান I0, কারণ সমান বলে দিয়েছে। বুঝতে পারলাম। ধরি তরঙ্গ দুটির প্রতিটির প্রাবল্য I0, পরিষ্কার হয়েছে। আমরা কি জানি, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, ভাষাটা লিখে দিবা। ক্লিয়ার। দশা পার্থক্য জানি না, 2π/λ, পথ পার্থক্য কোয়েশ্চেনে বলা আছে λ/3। চলো কাটাকাটি করে দিই, ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে 2π/3। পাই মানে কত? 180, হ্যাঁ কি না? চলো 2π/3 মানে কত? 60 ডিগ্রি, তাই তো? 2π মানে কত হচ্ছে? না, আমি তো ভুল বললাম। পাই মানে 180, তাই তো? 180 যদি হয়, তার মানে 120 ডিগ্রি, এরকম একটা কিছু একটা আসবে, তাই তো? 120 ডিগ্রি মতো আসছে। এবার বলো, লব্ধি প্রাবল্যের ফর্মুলা কি? I সমান কি 4I0 cos স্কোয়ার 5/2, এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? ভ্যালু বসাই, 4I0 রাখলাম, cos স্কোয়ার 5 এর ভ্যালু 120, 120/2 মানে কত? 60 ডিগ্রি। তো cos 60 মানে কত বলো? হাফ, হাফের কি হয়ে যাবে? স্কোয়ার, তাহলে হাফের স্কোয়ার মানে 4, 4 4 কেটে গেলে তার উত্তর I0 হবে। ব্যাস, এটাই হবে উত্তর। ঠিক আছে, লব্ধি প্রাবল্য এটা ভাষা দিয়ে সব লিখতে হবে। ধরি প্রতিটি তরঙ্গের প্রাবল্য, প্রতিটি তরঙ্গের প্রাবল্য I0। ঠিক আছে, আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। আবার কি লব্ধি প্রাবল্য, একটু ভাষাগুলো শর্টে শর্টে একটু লিখে দিই, আমি শর্টে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট। ভৌম স্তর থেকে একটি হাইড্রোজেন পরমাণু শক্তি এত, তৃতীয় উত্তেজিত দশায় একটি ইলেকট্রনের স্থিতিশক্তি গতিশক্তি। আচ্ছা চলো আগে বলো, তৃতীয় উত্তেজিত দশা মানে কত নম্বর কক্ষপথ? যত উত্তেজিত তার থেকে এক হয়, এক বেশি, তাহলে 4 নম্বর। তৃতীয় উত্তেজিত দশা, তৃতীয় উত্তেজিত দশা মানেটা কি? এক বেশি। উত্তেজিত বললে সবসময় এক বেশি, E4। ফর্মুলা কি আগে লিখি, -13.6 কি হয় বলো? Z²/n², হ্যাঁ কি না? তো কি ফর্মুলা? এত ইলেকট্রন ভোল্ট, তাহলে কত আসছে দেখো, মাইনাস কত আসছে 13.6। জেডের ভ্যালু হাইড্রোজেন যেহেতু 1, আর 4 নম্বর কক্ষপথ, 4 স্কোয়ার 16। আচ্ছা 16 করলে এটা কত আসবে? 0.81 সামথিং এরকম আসবে, অ্যাপ্রক্সিমেট আমি বলে দিচ্ছি, দেখে নিবা। ওইরকমই কিছু একটা আসার কথা, 0.1 সেকেন্ড। ক্যালকুলেশনটা দেখি লেখা আছে কিনা। 0.81 সামথিং, আমার মনে পড়ছে না সঠিক। ডিভাইড করে দিবা, দেখবা পেয়ে যাবা। দেখি এখানে থাকলে আমি লিখে দিচ্ছি, নাহলে তোমরা বের করে নিও। 1 2 3 পর্যন্ত তো কোনো বিষয় নেই। 0.85, হ্যাঁ -0.85, এটা ভাগ করে নিও, আমি শর্টে জাস্ট লিখে দিলাম যেটা ছিল। এত ইলেকট্রন ভোল্ট। এবার এটা কি পেলাম? 4 নম্বর কক্ষপথে শক্তি পেলাম। ঠিক আছে, এটা n-তম, আচ্ছা এইভাবে লিখে দিতাম তারা, এটা n-তম কক্ষপথের শক্তি, আর 4 নম্বর কক্ষপথ 4E4। ক্লিয়ার হয়েছে? এবার শোনো, স্থির শক্তি, কিন্তু এটা চাইনি, স্থির শক্তি আর গতিশক্তি চেয়েছে। তো স্থির শক্তি গতিশক্তি মোট শক্তির কি ফর্মুলা মনে আছে না ভুলে গেছো? বলো, আমরা কি জানি বলো? স্থিতি শক্তি EP লিখলাম, পোটেনশিয়াল সমান কি হয় 2 ইন্টু মোট শক্তি EN লিখে দিচ্ছি, সমান কি হয় -2 ইন্টু গতিশক্তি EK। এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। দেখো, এটা স্থিতি পোটেনশিয়াল, এটা মোট, এটা গতি, এটা হচ্ছে রিলেশন স্থিতি গতি আর মোটের মধ্যে, স্থির শক্তি মোট শক্তি গতিশক্তি। চলো করা যাক। কি দেওয়া আছে? মোট শক্তি দেওয়া আছে, মানে ই ভাবো এটাকে, তাহলেই তো হলো স্থির শক্তি। তো আমরা কি লিখবা? এইভাবে লিখবা, স্থিতি শক্তি EP সমান 2 ইন্টু মোট শক্তি, ভাষাতে এইভাবে লিখে দিও।
টু ইন্টু মোট শক্তি, ঠিক আছে, 2 ইন্টু E4 করে দিচ্ছি, এ দেখো 2 ইন্টু মোট শক্তি। ভাষাটা আগে লিখবা যে স্থির শক্তি সমান 2 ইন্টু মোট শক্তি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কত হবে বলো, মাইনাস কত 0.85 মানে কত, 5 2 10 7 1 1 8 2 16 মানে কত, আর 1 17, তাই তো। তাহলে 1 পয়েন্ট কত আসছে যেন 7 এরকম একটা আসবে, তাই তো, 1.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে স্থির শক্তি হয়ে গেল। চলো এবার গতি শক্তিতে আসছি। বুঝতে পারলাম কোন ফর্মুলা ইউজ করতে হবে, এটা ভাষা দিয়ে লিখতে হবে কিন্তু, যে স্থির শক্তি সমান 2 ইন্টু গতি শক্তি, এটা ভাষা দিয়ে লিখি, আমি শর্টে লিখে দিলাম। একই রকম ভাবে দেখো মোট শক্তি গতি শক্তির ফর্মুলা কি, 2 2 কেটে যাবে, তাহলে En সমান মাইনাস ই কে, তাহলে ই কে সমান কি মাইনাস En, তাহলে কি লিখবা, গতি শক্তি সমান মাইনাস ইন্টু মোট শক্তি। বুঝতে পারলাম কি পারলাম না, এইভাবে লিখে দেবা। আমি E4 লিখে দিচ্ছি এখানে, বুঝতে পারলে E4 লিখে দিচ্ছি, যে গতিশক্তি সমান মাইনাস ইন্টু মোট শক্তি। ফর্মুলাটা লিখতে হবে কিন্তু, বারবার রিপিট করছি। তাহলে দেখো মাইনাস এ পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 0.85 হয়ে যাবে। এইভাবে বের করতে হয়, ঠিক আছে, এইভাবে বের করে নেবা। তার মানে তোমাকে এই রিলেশন মুখস্থ রাখতে হবে, এটা করতে পারলে পেরে যাবা। স্থির শক্তি মোট শক্তি এটা, গতিশক্তি মোট শক্তি এটা, স্থির শক্তি গতিশক্তি বললে এই দুটো। এইভাবে ফর্মুলাটা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? পরের ফর্মুলায় আসছি, পরের ফর্মুলা মানে পরের ম্যাথসে আসছি। হাইড্রোজেন বর্ণাণুর লাইম্যান শ্রেণীর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এত হলে বামার শ্রেণীর সর্বনিম্ন আছে। চলো এটা আশা করছি পারবে। বলো 1/λ লাইম্যান, ফর্মুলা কি, লাইম্যান মানে কোথায় আসে, লাইম্যান মানে কোথায় আসে, 1 নম্বরে, যেহেতু মিনিমাম মানে ইনফাইনাইট। বুঝতে পারলাম কি পারলাম না, তার মানে আর ইন্টু কত -0, তাহলে 1/λ লাইম্যান মানে মিনিমাম। এটা কিন্তু লিখবা যে লাইম্যান শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা এল সমান 900 এত, এটা লিখে দিবা কিন্তু ভাষা দিয়ে প্রথমে অবশ্যই লিখতে হবে যে লাইম্যান শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা এল সমান এত। আমরা ভ্যালু বসাচ্ছি না, থাক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট। এবার একইভাবে লিখবা বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি হলে, তাহলে 1/λ বি, আর রাখলাম কি ফর্মুলা, 2 নম্বরে আসবে মিনিমাম মানে কত, ইনফাইনাইট থেকে, তাহলে আর বাই কত 4, কারণ এটা 0, 1/4 - 0 মানে r/4, তাহলে ল্যামডা বি সমান কি হবে বলো, 4/r হবে, হ্যাঁ কি না। এবার তুমি বলো 1/r মানে কি, ল্যামডা এল, হ্যাঁ কি না। তো 4 ইন্টু কি লিখতে পারি, ল্যামডা এল, তাহলে 4 ইন্টু কত হয়ে যাবে, ল্যামডা এল মানে কত 913.4, গুণ করে দাও, 4 4 16, 3 4 12, আর 1 13, 4 1 4 5, 4 9 34, এত অ্যাংস্ট্রম উত্তর হয়ে গেল। বুঝতে পারলে কি পারলে না, বুঝতে পারলাম কি করলাম, ওটা থেকে এটা আর এর মান 1/r এর মান বসিয়ে দিলাম ল্যামডা এল। পরের কোশ্চেনে আসছি। হ্যাঁ, ভর সংখ্যার অপেক্ষক হিসেবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির লেখচিত্র থেকে 3টি ধর্মের উল্লেখ করো। এই যে তোমরা এই লেখচিত্রটা জানো তো, আমি এখানে এঁকে দিচ্ছি। এই যে বন্ধন শক্তির সাথে কিসের লেখচিত্র, এটা তোমাদের জানা আছে, বন্ধন শক্তির সাথে ভর সংখ্যা, এই যে এই লেখচিত্রটা। তো এই লেখচিত্র থেকে কি কি জানতে পারো, এই যে শর্টে লেখা আছে, দেখে নিও। নিউক্লিয়াসের স্থায়িত্ব, যে নিউক্লিয়াসগুলোর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি তারা বেশি স্থায়ী, যেমন আয়রন নিকেল ইত্যাদি। নিউক্লিয় সংযোজন, হালকা নিউক্লিয়াসগুলি যেমন হাইড্রোজেন হিলিয়াম যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, তখন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বৃদ্ধি পায় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। নিউক্লিয় বিভাজন, ভারী নিউক্লিয়াসগুলি যেমন ইউরেনিয়াম বিভাজিত হয়ে যখন মাঝারি মাপের নিউক্লিয়াস গঠন করে, তখন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বৃদ্ধি পায় এবং শক্তি নির্গত হয়। বুঝতে পারলাম কি কি জানতে পারি লেখচিত্র থেকে, এগুলো লিখে দেবো। নেক্সট, একটা নিউক্লিয়াসের ভর কেন সর্বদা তার উপাদানগুলির ভরের চেয়ে বেশি, আমরা জানি এটা, ওই যে ভর ত্রুটি বিষয়টা, যে প্রোটন নিউট্রনগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর কম হয়, ভর ত্রুটি কেন, ওটা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা লেখা আছে। নিউক্লিয়াস গঠনের সময় প্রোটন নিউট্রনগুলি একত্রিত হলে তাদের মোট ভরের কিছু অংশ নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি হিসেবে নির্গত হয়, এই নির্গত শক্তির সমতুল্য ভর কমে যায়, ই সমান mc² সূত্রানুসারে। তাই উত্তরটা লিখে দেবা। বুঝতে পারলা, মেন কথা এটাই। তারপরে কি বলছে, একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, চলো ট্রাই করো। একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলে দিয়েছে, অর্ধায়ু মানে ক্যাপিটাল টি লিখছি, 20 সেকেন্ড বলেছে। আমরা কি জানি বলো, n সমান কি জানি, n0 2 টু দি পাওয়ার কত স্মল টি বাই ক্যাপিটাল টি। কি চেয়েছে, ওই পদার্থের নমুনার পাত কত সময়ে টি চেয়েছে, এত অংশ বিঘটিত হয়, তাহলে পরে কত থাকে 1 - 7/8। বলেছিলাম না কিছু অংশ বললে প্রাথমিকটাকে 1 ধরবা, স্মল টি চেয়েছে, ক্যাপিটাল টি জানি, শেষ লাইনে বসাচ্ছি।
তাহলে বলো 1 - 1 মানে 1 এর 8 স্মল টি বাই ক্যাপিটাল টি, তাহলে কত আসবে বলো? 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি সমান কত? 8 মানে কতর কিউব? 2 এর কিউব, তাহলে ওপরটা সমান করে দিচ্ছি স্মল টি বাই ক্যাপিটাল টি সমান 3, তাহলে স্মল টি সমান কত? 3 ইন্টু ক্যাপিটাল টি এর ভ্যালু কত বলেছে বলো? 20 সেকেন্ড, 3 2 6 মানে 60 সেকেন্ড, এটা হবে উত্তর। বুঝতে পারলাম, চেক করে নিও। ক্লিয়ার হয়েছে? পরের কোয়েশ্চেন, যোগাযোগ ব্যবস্থায় বাহক তরঙ্গের ভূমিকা লেখো। যোগাযোগ ব্যবস্থায় বাহক তরঙ্গ উচ্চ কম্পাঙ্কের তথ্য সংকেতকে দূরবর্তী স্থানে প্রেরণ করতে সহায়তা করে। আলো বায়ু থেকে 50 সেমি বেধের এবং এত মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা চলো করা যাক, বলার চেষ্টা করো কি বলছে কোয়েশ্চেনটা। আলো বায়ু থেকে এত সেমি বেধের এবং এত প্রতিসরাঙ্কের একটি কাঁচে ফলকের মধ্যে দিয়ে যায়, কাঁচে আলোর বেগ কত? তো মিউ সমান আমরা কি জানি? প্রথম কোয়েশ্চেনের উত্তর মিউ সমান সি বাই ভি, তাহলে ভি সমান কি হবে? সি বাই মিউ। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। মিউ এর ভ্যালু কত? 1.5, ভাগ করে নিবা, তাহলে 2, তাহলে 2 ইন্টু 10⁸, এটা হবে উত্তর। প্রথম উত্তর হয়ে গেল। চলো 2 এর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলেছে কত সময়ে কাঁচ ফলক অতিক্রম করবে? তো এস সমান কি জানি? ভিটি। এই তো কাঁচের বেদ বলে দিয়েছে, এটাকে এল লিখছি, তাহলে এল সমান ভিটি করে দিচ্ছি। এস সমান ভিটি মানে কি? এল সমান ভিটি, তাহলে সময় টি সমান কি? এল বাই ভি। এল মানে কি? কাঁচের বেদ, এগুলো লিখে দেবা যে এল সমান কাঁচের বেদ সমান এটা, সব লিখে দিও কিন্তু। আর ভি কত? 2 ইন্টু কত? 10⁸, তাহলে কত? 2 দিয়ে ভাগ করলে 2.5, একটা শূন্য কেটে গেল, -7 সেকেন্ড। ঠিক আছে, এরকম লিখে দেবা। 3এরটা, কাঁচ ফলক আলোকীয় পথের মান, তো 3 নম্বর আলোকীয় পথ মানে কি? মিউ ইন্টু এল, তো 3 নম্বরটা লিখবা আলোকীয় পথ সমান মিউ ইন্টু এল। তো মিউ এর ভ্যালু কত বলেছে? 1.5, আর লেন্থ এলটা কত? 50, তাহলে কত হচ্ছে? 0 5 15 75 সেমি, উত্তর হয়ে গেল। বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, এইভাবে করতে হবে। পরিষ্কার? মিউ সমান সি বাই ভি, এস সমান ভিটি, আর মিউ ইন্টু এল আলোকীয় পথের ফর্মুলা হয়েছে। পরের কোয়েশ্চেনে আসছি, কি বলছে দেখো, 5 মিলিমিটার উচ্চতার একটি বস্তু এত সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের। আচ্ছা দুটো অঙ্ক আরেকটা দেখে নিই, তোমাদের বলছে। হ্যাঁ এটা বলো, তারপর ওটাতে চলে আসছে। দুটো অঙ্ক বাকি থাকলে আমি বলে দিচ্ছি। দেখো, প্রদত্ত বর্তনীর সত্য তালিকা লেখো। তো এই বর্তনীটা প্রথমে কি? এই বর্তনীর তুল্য গেটের নাম কি? আচ্ছা বলো। এ বি, এটা অর গেট মানে এ প্লাস বি, আর এটা কি? নট গেট মানে এ প্লাস বি বার। কোন গেটের সমতুল্য? তাহলে প্রথম উত্তর হয়ে গেল এটা যোগ মানে নর গেটের সমতুল্য। প্রথম মানে এটা, দ্বিতীয়টার উত্তর হয়ে গেল এটা নর গেটের সমতুল্য। দ্বিতীয় উত্তর হয়ে গেল, বুঝতে পারলাম, কারণ যোগ দিয়ে বার। দেখো অর গেট যোগ অ্যান্ড নট বার, তাহলে এ প্লাস বি বার। পরিষ্কার? আচ্ছা নেক্সট, এই বর্তনীর তুল্য গেট হয়ে গেল। এবার তুমি বলো, এটা তো আমাদের জানাই আছে ইনপুট আউটপুট, বলো হ্যাঁ কি না? দেখো এটা ইনপুট লিখবা, এটা কি লিখে দেবে? আউটপুট। এটা এ বি আর ওয়াই করে দিলে, ঠিক আছে? এ বি আর ওয়াই, বলো কি হওয়া উচিত? বলার চেষ্টা করো। 0 0, বলো 0 0 যোগ করলে 0, তার বার কত? 1। 0 1 যোগ করলে 1, তার বার 0। 1 0 যোগ করলে 1, তার বার 0। 1 1 যোগ করলে 1, তার বার 0। বুঝতে পারলাম কি পারলাম না? এই হচ্ছে টোটাল। পরিষ্কার? আচ্ছা পরেরটাই, আর তো পরেরটা নেই। এবার দুটো অঙ্ক, এই দুটো অঙ্কই বুঝতে হবে। একটা আগে ছেড়ে এসছে, এটা একটা, চলো বলে দিচ্ছি। চলো দুটো অঙ্ক, চলো এটাই বলি প্রথমে, কি যায় আসে, যে কোনো একটা লিখো। এত মিলিমিটার উচ্চতার, মানে হাইট অফ ইমেজ বলে দিয়েছে আমাকে, হাইট অফ অবজেক্ট 5 মিলিমিটার উচ্চতার একটি বস্তুকে এত সেমি ফোকাস দৈর্ঘ্যে, তাহলে প্রথমে ফোকাস দৈর্ঘ্য কত? 10 সেমি। উত্তল লেন্স থেকে এত সেমি দূরে, মানে ইউ বলে দিয়েছে -15 সেমি। চলো এটাকে আগে চিত্রে আঁকি, বোঝার চেষ্টা করি, চিত্রটাই বুঝতে হবে। এখানে একটা উত্তল লেন্স আছে, বোঝার চেষ্টা করি। উত্তল লেন্স, এটা প্রথম উত্তল লেন্স 1 নম্বর, এটাকে 1 নম্বর উত্তল লেন্স। কোথায় আছে বস্তুটা? 15 সেমি দূরে আছে। চলো এটা 15 সেমি দূরে, এই ডিস্টেন্সটা 15 সেমি বলে দিয়েছে, এটা 15 সেমি হয়েছে। এই হচ্ছে চিত্র, প্রথম যেটুকু বলা আছে ইনফরমেশন এটাই। আর এর হাইট বলে দিয়েছে, এইসব বলা আছে। বলেছে 5 সেমি ফোকাস দৈর্ঘ্যের দ্বিতীয় একটি উত্তল লেন্স, আর একটা লেন্স আছে 40 সেমি দূরে, প্রথম থেকে 40 সেমি দূরে রাখলাম, বাপরে। চলো তাহলে আর একটা লেন্স আছে, এখান থেকে ডিস্টেন্স 40 সেমি, এটা বলে দিয়েছে।
এটা 40 সেমি, ঠিক আছে। আর একটা লেন্স আছে, বোঝার চেষ্টা করো, আর একটা লেন্স আছে, এই যে এটা আর একটা লেন্স, ডিস্টেন্সটা বলে দিয়েছে 40 সেমি, কোথা থেকে, এই লেন্স থেকে। তাহলে বস্তু দেখো 15 সেমি, মানে 55 সেমি, 55 সেমি দূরে রাখা হলো। নির্ণয় অন্তিম প্রতিবিম্ব প্রকৃতি আকার। চলো করা যাক। এখানে কোন কনসেপ্ট ইউজ হবে, দুটো লেন্স আছে, কোন কনসেপ্ট ইউজ হবে বলো, দুটো লেন্স থাকলে কোন কনসেপ্ট ইউজ হয়, প্রথমের প্রতিবিম্ব দ্বিতীয়র বস্তু, এই হিসাবে কনসেপ্টটা ইউজ হবে, ঠিক আছে। তো চলো করা যাক তাহলে। তো প্রথমের প্রতিবিম্ব বের করবো, তো প্রথম লেন্সের ক্ষেত্রে এভাবে লিখবা, প্রথম লেন্সের ক্ষেত্রে এভাবে লিখে নিও, কিন্তু আগে লেন্সের ফর্মুলা লিখি, 1/v কি বলো -1/u সমান কি বলো 1/f, হ্যাঁ কি না, প্রথমে ফর্মুলা লিখছি, ওকে লিখে নাও। তো 1/v এটা বের করতে হবে, ইউ নেগেটিভ 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 পজিটিভ 15 হয়ে গেল, আর উত্তর লেন্সের পজিটিভ হয়, এটা f1, সব 1 1 করে দিচ্ছি, ঠিক আছে। উত্তর লেন্সের পজিটিভ f1 মানে কত 10, তাহলে 1/v সমান কত হবে বলো 1/10 - 1/15, আমি এটাকে ডিরেক্ট 150 করে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে 15 - 10 করে দিলাম, মানে 5/150, মানে 3 5 15, 1/30, তার মানে v সমান 30 পেলাম। প্লাস না মাইনাস পেলাম, ভালো করে দেখো, ভি প্লাস মানে ডান পাশে প্রতিবিম্ব, তাহলে দেখো এখান থেকে 30 সেমি দূরে বস্তু আছে, এখান থেকে 30 সেমি দূরে, তাহলে তুমি বলে এটা যদি 30 সেমি হয়, তাহলে এখানে প্রতিবিম্বটা আছে, তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে 40 - 30, তাহলে এটা 10 হবে। তাহলে এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে লিখবা, এটুকু লেখা হয়েছে বলো, আমি এখানে একটু চলো ওপরটা মিটিয়ে দিই। এবার লিখবা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে, এবার লিখো দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে। তো দ্বিতীয় লেন্সের বস্তু কোনটা হবে, U2 কত হবে বলো তো, অবশ্যই কি লেন্সের বাম দিকে মানে নেগেটিভই হবে, কত হবে এটা, তো 40 - 30 -10 সেমি, বুঝতে পারলাম। F2 কত, ফোকাস দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে, F2টা 5 সেমি বলেছিল, তাহলে প্রথম বের করে চলো, ফর্মুলা কি 1/v2 - 1/u2 সমান 1/f2, কত আসছে চলো ট্রাই করে যাক, কত আসছে দেখো, ট্রাই করো কত আসছে। অন্তিম প্রতিবিম্বের অবস্থান, তাহলে প্রথম অবস্থান মানে v2 বের করতে হবে প্রথমে, বলো কত আসছে। তো 1/v2 এটা চেয়েছে, u2 কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 10, আর 1/f2 মানে 5, তাহলে 1/v2 সমান কত 1/5 - 1/10 মানে কত হয়ে যাবে 10ই হবে, 2 - 1 মানে 1/10, মানে v2 সমান কত 10 সেন্টিমিটার। তুমি বলো 10 কোন দিকে, ডান দিকে, তাহলে এর এ পাশে গঠিত হবে, ডান 10 সেমি, আর এটা 10 সেমি, এটাও 10 সেমি পেলাম, তাহলে তাহলে কি লিখবা, অন্তিম প্রতিবিম্ব লিখবা, অন্তিম প্রতিবিম্ব ভাষাটা কি লিখবা শোনো, দ্বিতীয় লেন্স থেকে লেন্সের ডান পাশে 10 সেমি দূরে গঠিত হবে। আরেকবার রিপিট করি, অন্তিম প্রতিবিম্ব দ্বিতীয় লেন্সের ডান পাশে লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হবে, হয়ে গেল। যেহেতু ভি প্লাস লেন্সের ডান পাশ, তো লেন্সের ডান পাশ মানে উল্টো, উল্টো মানে কি, তার লিখবা প্রতিবিম্বের প্রকৃতি, উল্টো মানে কি অবশীর্ষ, আর অবশীর্ষ মানে সদ, তো প্রতিবিম্বের প্রকৃতি অবশীর্ষ আর সদ, বুঝতে পারলাম কি পারলাম না, প্রতিবিম্বের প্রকৃতি কি বললাম, অবশীর্ষ আর কি সদ, হয়ে গেল। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম, অবস্থান পেয়ে গেলাম, প্রকৃতি পেয়ে গেলাম, আর কি পড়ে থাকলো আকার, ঠিক আছে। মনে রাখবা ভি যদি পজিটিভ হয় তাহলে অবশীর্ষ আর সদ হয়, আর ভি যদি নেগেটিভ হয় তাহলে সমশীর্ষ আর কি হয়, সমশীর্ষ আর অসৎ, মানে দর্পণের উল্টো, এটা মনে রাখবা, ঠিক আছে। এবার আকার চেয়েছি, আকার কি করে বের করব তুমি বলো, আকারটা একটা জিনিস লক্ষ্য করো, মানে এর সাপেক্ষে বলছি সবকিছু, আমরা এর সাপেক্ষে বললাম, দেখো এটা সোজা ছিল, তাহলে প্রতিবিম্ব তো উল্টো, হ্যাঁ কি না, প্রতিবিম্ব কি পেলাম উল্টো পেলাম, ক্লিয়ার হয়েছে, এর সাপেক্ষে নয় এর সাপেক্ষে। দেখো তাহলে এর সাপেক্ষে প্রতিবিম্ব কি পাচ্ছি আমরা, উল্টো পাচ্ছি, এটা হচ্ছে মূল কথা। ওকে, এই পর্যন্ত দেখো কোনো অসুবিধা আছে চেক করে নাও। এখানে একটা মিস্টেক হয়েছে সেটা বলি একটু শোনো।
এটা কখনো তো নিচে, দেখো এটা একদম আমরা ঠিকই লিখেছিলাম, কার সাপেক্ষে, এর সাপেক্ষে, কিন্তু ভালো করে দেখো বস্তু তো উল্টো আছে, হ্যাঁ কি না? এটা লেন্সের ওই জিনিসটা মনে আছে? ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এটা কত সেমি বলো, বুঝতে পারবে। দেখো মিস্টেকটা কোথায় হয়েছে, শুধু সেই জিনিসটা আমি ধরিয়ে দিচ্ছি। দেখো এটা কত সেমি বলো, এটা কত সেমি, এটা কত সেমি, 10। প্রতিবিম্ব কোথায়, 10। তো বস্তু আর প্রতিবিম্ব দূরত্ব এটা, তো এটা কখন হয় যদি 2f এ থাকে, হ্যাঁ কি না? তো 2f তো আছে, এর ফোকাস দৈর্ঘ্য কত, 5, f2 সমান কত, 5। তো 5 10-এ আছে, তাহলে 2f হলে 2f হয়। কিন্তু যেহেতু দেখো এটা কখন নিচে হতো, যদি এ ওপরে থাকতো, কিন্তু যেহেতু এ নিচে আছে, কোথায় হবে, ওপরে হবে, এটা হবে সঠিক। এটা একটু মিটিয়ে দাও, বুঝতে পারলে কারণটা? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অসুবিধা হলে দেখো। এটা ঠিক আছে, 10 সেন্টিমিটার ঠিক আছে, এটা এখানে কোনো মিস্টেক নেই, ঠিক আছে? দেখে নাও, এটা 10 সেন্টিমিটার। তো তুমি বলো বস্তু 10 প্রতিবিম্ব 10, এটা আমরা জানি, লেন্সের ক্ষেত্রে পড়েছি 2f, হ্যাঁ কি না? 2f এ কি হয়, 2f এ কি হয়, বস্তু যত দূরে 2f, বাম পাশে যদি 2f এ থাকে, প্রতিবিম্ব 2f এ হয়, আর আকারটাও কি হয়, সেমি হয়, এটা আমাদের জানা আছে, হ্যাঁ কি না? এবার তুমি বলো তাহলে এর সাপেক্ষে এটা কি উল্টো, হ্যাঁ কি না? তো ঠিকই লিখেছিলাম অবশীর্ষ। আর সদ, অবশিষ্ট মানে সদ, কিন্তু ভালো করে বলো তো, আমাকে এর সাপেক্ষে বলতে হবে না, এর সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে কি হলো, এর সাপেক্ষে হয়ে গেল সমশীর্ষ আর সদ। এটা হচ্ছে ডিফারেন্স। সমশীর্ষ, তুমি বলেছো সমশীর্ষ মানে তো অসদ হয়, একদম ঠিক বলেছো, কিন্তু এখানে আলোক রশ্মি, কিন্তু এখানে তো আমরা এর সাপেক্ষে দেখছি না, অ্যাকচুয়াল তো এর সাপেক্ষে তো ঠিকই আছে, যে এর সাপেক্ষে এটা সমশীর্ষ ছিল, এর সাপেক্ষে এটা কি ছিল, অবশীর্ষ, সৎ, ঠিকই ছিল, কিন্তু আমি তো এর সাথে কম্পেয়ার করছি, তো এর সাপেক্ষে তো সোজা সমশীর্ষ, আর আলোক রশ্মি যেহেতু মিলিত হচ্ছে, তাহলে তো সৎ তো হবেই। বুঝতে পারলাম কেন গন্ডগোলটা হচ্ছে, সমশীর্ষ সৎ কেন হচ্ছে, বুঝতে পারলাম গন্ডগোলটা কেন হচ্ছে। এর সাপেক্ষে এটা অবশীর্ষ সৎ, একেবারে সঠিক, সুতরাং এটা সৎ, এখানে কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু উল্টো সোজা কার, ওটা কার সাপেক্ষে দেখছো, সদ মানে আলোক রশ্মি মিলিত হচ্ছে কি অপসৃত হচ্ছে, এর সাপেক্ষে অবশ্যই মিলিত হবে, ঠিক আছে? তো মিলিত হচ্ছে মানে সদ, কিন্তু এর সাপেক্ষে দেখছি সোজা, তার জন্য কি হবে, সমশীর্ষ সদ হয়ে গেল। এবার আকারটা কি করে বের করবা, এর যেটা আকার সেটাই এর আকার, তো কি করে বের করবা বলো, মেটাই, কি বলো ফর্মুলা, হাইট অফ ইমেজ বা হাইট, প্রথম লেন্সের ক্ষেত্রে লিখছি, ঠিক আছে? দেখো প্রথম লেন্সের ক্ষেত্রে কি হয় বলো, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, যেটা এম সমান লিখে দিলাম, এম সমান কি ভি বাই ইউ, হ্যাঁ কি না? তো হাইট অফ ইমেজ চেয়েছে, হাইট অফ অবজেক্ট 5 মিলিমিটার বলাই ছিল, ভি প্রথমের ক্ষেত্রে ভি কত ছিল বলো, 30, ইউ কত বলো 15, মানে কত 2, তাহলে হাইট অফ ইমেজ কত হলো 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার যদি হয়, তো এটা যদি 10 হয়, এটাও 10ই হবে। তো যদি মনে করো দেখতে চাই, তো দেখে নাও, তাহলে কি লিখবে এবার, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে লিখবো, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে দেখো মিলিয়ে নাও, সেমই আসবে, চিন্তার কোনো কারণ নেই, কারণ দূরত্ব তো সেম না গো। তাহলে হাইট অফ ইমেজ বাই কি বল, হাইট অফ অবজেক্ট, তাহলে এটা এবার অবজেক্ট হিসেবে কাজ করছে, এই লেন্সের এটা প্রতিবিম্ব, এর অবজেক্ট, তাহলে হাইট অফ ইমেজ ভি বাই ইউ, তো ভি আর ইউ তো সমান, হ্যাঁ কি না? ভি আর ইউ কি বলো সমান, তো হাইট অফ ইমেজ যাই না, হাইট অফ অবজেক্ট 10, কেন বুঝতে পারলো তো, এটা এর ইমেজ, এটা আবার এটাই তো এর অবজেক্ট, তাহলে এটা 10, বলে দিয়ে 10 পেলাম। ভি আর ইউ তো সেম, 10 10 তো দুটোই তো 10, প্লাস মাইনাসটা বসানোর দরকার নেই, শুধু চিহ্নটা বসাই, মনটা বসাচ্ছি, তাহলে 10ই হলো, তাহলে উত্তর হবে 10 মিলিমিটার, প্রতিবিম্বের আকার 10 মিলিমিটার, বুঝতে পারলাম। চলো পরেরটাই যাচ্ছি, আর একটাই বাকি থাকলো, এটা বলছিলাম লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, এটা আমি শুধু খালি বলে দিচ্ছি, ক্যালকুলেশনটা একটু কষ্ট করে নিও, পারবা করতে, অসুবিধা নেই। দেখো কোথায় গেল ম্যাথসটা, এটা ম্যাথস বললাম না পরে করাচ্ছি, হ্যাঁ এটা কোয়েশ্চেনটা দেখো, বলছি f/3 দৈর্ঘ্যের একটি পাতলা দণ্ডকে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের অক্ষ বরাবর এমনভাবে স্থাপন করা হলো যে তার সৎ বিপরীত স্পর্শ করে, এক্ষেত্রে আচ্ছা দেখো বোঝার চেষ্টা করিও, একটা অবতল দর্পণ আছে, এই যে এটা তার অক্ষ, একটা বস্তু আছে কিন্তু অক্ষ বরাবর আছে, দেখো দর্পণের অক্ষ বরাবর রাখা আছে এত দৈর্ঘ্যের, তাহলে f/3 দৈর্ঘ্যের একটা বস্তুকে অক্ষ বরাবর রেখে দিয়েছি, দেখো এই যে বস্তুটাকে অক্ষ বরাবর রেখে দিলাম, এটা হচ্ছে বস্তুটা, অক্ষ বরাবর মানে এইভাবে রেখেছি, ঠিক আছে? আচ্ছা এবার কি বলেছে, এর একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, এর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, একে স্পর্শ করে আছে,
একে স্পর্শ করে আছে, ঠিক আছে। প্রতিবিম্বটা কেন হবে বড় হবে? বিবর্ধিত, বলেই দিয়েছে প্রতিবিম্বটা সৎ আর বিবর্ধিত। সৎ মানে কি? এই তো দর্পণের সামনেই, বিবর্ধিত মানে বড় গঠিত হয়েছে, ক্লিয়ার। কিন্তু স্পর্শ করে আছে, এটা বলেছে স্পর্শ করে আছে এই জায়গাটা, হয়েছে। তাহলে বলেছে এক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে কি? এই তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য। তো শোনো, আমাকে অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে কি বোঝাচ্ছি, আগে একটু লিখি ভাষাটা, দেখো এই পাশে এর মাথা, এখানে এর মাথা, হয়েছে। এটাকে আমরা U1 ধরে নিচ্ছি, চলো এটাকে U1 ধরলাম। আচ্ছা অন্য কালার ইউজ করি, দেখো এটাকে U1 ধরলাম, এই যে এটা U1, বস্তুর খালি প্রাথমিক আর প্রান্ত পাটটা দেখো। আর এটাকে U2 ধরছি, বুঝতে পারলাম কোনটা U1 কোনটা U2? আবার রিপিট করছি, কোনটা U1, এটা হচ্ছে U1 এইটা, আর এটা হচ্ছে U2, এই যে এটা হচ্ছে U2, বুঝতে পারলাম কোনটা U1 কোনটা U2, ক্লিয়ার। এটা U1 প্রাথমিক প্রান্তটা, এটা অন্তিম প্রান্তটা U2 ধরলাম, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে? U1 মাইনাস U2, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমি একবারে অনুদৈর্ঘ্য বিবর্ধন বের করবো, তো সেটা লিখছি। তাহলে বস্তু দৈর্ঘ্য নিচে হয়, তাহলে কি মড নিয়ে নিচ্ছি যাতে প্লাস মাইনাসের কোনো গন্ডগোল না থাকে। U1 মাইনাস U2, তুমি এটাকে চাইলে এটাকে U2 এটাকে U1 ধরতে পারতে, কিছু যায় আসে না, ঠিক আছে। যেটা ধরবে ধরো, ওই জন্য মড নিয়ে নিলাম। তাহলে U1 মাইনাস U2, এটাই তো দৈর্ঘ্য, এটাই তো দৈর্ঘ্য, ক্লিয়ার। এটা আমাদের জানা আছে, F/3 বলে দিয়েছে, সুতরাং এটা আমরা জানি। আমি বোঝাচ্ছি যে কি কি জানা আছে, কি বের করতে হবে, আগে এটা বোঝো। নেক্সট, এবার ভালো করে বোঝো, এটা বস্তু, এই প্রান্তটা, এটাই তো প্রতিবিম্ব, কারণ স্পর্শ করে আছে, দেখো এটা প্রতিবিম্ব, তো প্রতিবিম্বর প্রাথমিকটা তো এইদিকে আছে, তাহলে এটাই প্রতিবিম্ব। এটা তাহলে কি হবে? V1, বুঝতে পারলাম কেন এটা, কারণ স্পর্শ করে আছে। আর V2 কোনটা? এটার প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে অন্তিম, তাহলে এটা V2, তাহলে এটা হচ্ছে V2, তাহলে এটা V1 এটা V2, তাহলে এটা কত হবে? V2 মাইনাস V1, মড নিয়ে নিচ্ছি এতে গন্ডগোল না হয়, V2 মাইনাস V1, ঠিক আছে। কি কি জানি না বলো? V1 জানি না, কি তুমি আমাকে বলো, V1 আর U1 সমান হ্যাঁ কি না? এই যে এটাই তো V1, এই যে দেখো এটা V1 লিখেছিলাম, এই যে এটা V1, হয়েছে। এটা V2 নিচেরটা, গন্ডগোল করো না, দেখো এটা গন্ডগোল করো না, ঠিক আছে। দেখো বুঝতে পারলাম, এই V1 আর এটা কি V2, তাহলে এটা কি হবে? V2 মাইনাস V1 মানে তো এটা, তাহলে এটা V2 মাইনাস V1, ঠিক আছে। V2 মাইনাস V1, তাহলে এটা V2 মাইনাস V1, আর এটা কি বলো? এটা কি U1 মাইনাস U2, ক্লিয়ার হয়েছে। এবার তুমি আমাকে বলো, আমি U1 মাইনাস U2 F/3 জানি, V2 মাইনাস V1 এর মধ্যে আর একটা জিনিস জানা আছে, কি বলো, বলতে পারবা? আচ্ছা বলো তো, স্পর্শ করে আছে মানে কি? এটা বস্তুর যে প্রাথমিক অবস্থানটা, সেটাই প্রতিবিম্বের প্রাথমিক অবস্থান। তোর বস্তু প্রতিবিম্ব কোথায় মিলিত হয়? অবতল দর্পণের কোথায় বলো? বক্রতা কেন্দ্রে, মানে এটা অ্যাকচুয়ালি 2f দূরত্ব, আর সমান তো 2f। স্পর্শ করে আছে মানে কি? এটা তাহলে বক্রতা কেন্দ্র, বুঝতে পারলাম কি পারলাম না জায়গাটা বলো? তাহলে এটা কিন্তু বক্রতা কেন্দ্র, এই যে এই দূরত্বটা যেখানে স্পর্শ করে আছে, বলেই দিয়েছে যে স্পর্শ করে আছে, শুধু স্পর্শ করে, তার মানে এটা 2f। তাহলে আমি কোনটা পেয়ে গেলাম? তাহলে V1টাও পেয়ে গেলাম 2f, তাহলে এটাও জানি 2f, তাহলে কি বের করলে চলে আসবে আনসার? V2। তো চলো করা যাক, তাহলে কি লিখবা? 1/, দেখো কি লিখছি, দেখো দর্পণ যেহেতু 1/v প্লাস 1/u সমান কি 1/f, ফোকাস তো সেম, তো 1/v2 প্লাস 1/u2 সমান 1/f, ক্লিয়ার হয়েছে। আচ্ছা 1/v2 এটা আমাকে বের করতে হবে, 1/f অবতল দর্পণ নেগেটিভ, মাইনাস 1/u2, ক্লিয়ার। আচ্ছা বলে U2 এর ভ্যালু কত? U কোন দিকে আছে? প্রতিবিম্বের কোন দিকে? দেখো বাম দিকে, বাম দিকে লেন্সের দর্পণের বাম দিকে। তো U2 কোনটা ছিল বলো? U2 তো এটা ছিল, এই যে দেখো এটা U2, তো এটা কত বলতে পারবা? কেউ বলতে পারবা? বলো, এটা 2f, তার মধ্যে এটা কত? এটা f/3, কোয়েশ্চেনে বলে দিয়েছে এটা f/3, তাহলে এটা কত হবে? 2f মাইনাস f/3, তাহলে তাহলে U2 সমান আমি একটু লিখে নিই, তাহলে U2 সমান হবে 2f মাইনাস কত? 2f মাইনাস f/3, কিন্তু নেগেটিভ হবে যেহেতু বাম দিকে আছে, তাহলে 2f মাইনাস 3 দুগুণে 6, তাহলে 5f/3, তাহলে U2 সমান হবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 উপরে চলে গেল আর নিচে 5f, লসাগু করছি 5f, তাহলে কত? -5 প্লাস কত 3, তাই তো, তার মানে কত 2 -2, তাহলে -2/5f, তাহলে V সমান কি? V2 সমান কি পেলাম?
-5f/2, মাইনাসটা তো শুধু চিহ্নকে বোঝাচ্ছে তাই না, ডাইরেকশনকে বোঝাচ্ছে যে বাম দিকে। তাহলে চলো ভ্যালু বসাই, দেখো এবার ভ্যালু বসাচ্ছি, করে নাও, বুঝতে পারলাম। এবার চলো, এবার তোমরা ক্যালকুলেশন করবে, যেটা উত্তর আসবে সেটাই, চলো করা যাক। তাহলে v2 জায়গায় কত পেলাম, 5f/2 মানে কত, 2.5f, 2.5f মাইনাস v1 মানে কত, 2f বাই f/3, 2.5f মাইনাস 2f মানে 0.5f বাই কত, f/3, f কেটে গেল, 3 ওপরে 3 পাচ্ছে 15, তাহলে 1.5, এটা হবে অ্যান্সার, বিবাদে 1.5। পরিষ্কার, চেক করে নিও, এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো কিছু কিছু কোয়েশ্চেন আমি জেনে শুনে স্কিপ করলাম, যেগুলো বইয়ে একদম হুবহু পেয়ে যাবে, একদম কাকে বলে এই টাইপসের কোনো কিছু একদম হুবহু কোনো প্রমাণ, তো সেগুলো বই থেকে দেখে নিও, বা আমার যে অনশটে করা আছে সেখান থেকে দেখে নিও, বা যদি ক্লাস নোটস থেকে পেতে চাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে ক্লাস নোটসও নিয়ে নিতে পারো, যেটা সুবিধা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়।